প্রস্টিটিউট পাড়ায় একটা চোর ঢুকে গেছিল। আমরা 3টে মেয়ে যারা অল্প বয়স, সুন্দর দেখতে। আমি পাচ্ছি না, আমার ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে, আমি কি করব। নিজের পকেট থেকে 555 একটা সিগারেট বার করে আমাকে বলল, এটা দিয়ে আপনি ট্রাই করুন তো। কত বড় অভিনেত্রী অনামিকা সাহা হয়েছে যে সন্ধ্যা রায়কে নিয়ে কথা বলে। ভালো ছিল শিশু বেলা, জৈবন কেন এলো রে। আমি এইটা বলেছি যে তখনকার দিনে নতুন কেউ গেলে প্রতি পদক্ষেপে পুরনোরা লেকপুল করতেন। হলুদা, টালিগঞ্জ পাড়ায় তো বেনে জল ঢুকে যাচ্ছে, খেয়াল করছো না? আপনার কোথাও কি কোনো আক্ষেপ থেকে গেছে যে উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার না করতে পারা? কোর্স, বিশ্বাস করো ইন্দ্র, আমি হাউ হাউ করে কেঁদেছিলাম। যে আপনাকে মোটা হতে বলা হয়েছিল, হ্যাঁ, এবং চিরঞ্জিত চক্রবর্তী উনি বলেছিলেন সম্ভবত। বোম্বার সঙ্গে আমি 3টে থিয়েটার করেছি। তুমি যে কোনো ছেলেকে জড়িয়ে ধরবে, তাকে নিয়ে বিছানায় শুয়ে পড়বে। আমরা ঢাকা থেকে আইছি, তো এইখানে কলকাতায় একখান ছবি করুন বললা, এটা 90-তে রিলিজ করেছিল, এবং যার রেকর্ড বাংলা ছবিটা আজও কেউ ভাঙতে পারেনি। কি নাম বলো? আমি প্রায় 6 মাসের মধ্যে 5খানা নেগেটিভ চরিত্র ছেড়ে দিলাম। অরুণাথ চক্রবর্তীর সাথী হিট, সূর্য হিট, সঙ্গী হিট, প্রতিবাদ হিট, মানে চলছে এরকম ছবি। যে হিরোটাকে তো বলেছে মিঠুন চক্রবর্তী। বলে হ্যাঁ, ও বাঙালি হ্যায় না, কালো হ্যায়, ও করেগা নেই করেগা। ডাস্টবিনের মধ্যে একটা বাচ্চা পড়ে আছে, ও অ্যাডাপ্ট করে। এই জিনিসটা আমিও ছোট থেকে বললাম শুনেছি তো, যে প্রচুর। ওই মন তুমি, আমি আমার জীবনে এই 50 বছর হতে যাচ্ছে, আমি কারো কাছ থেকে পাইনি। আমাকে খালি বলতো, অনামিকা চিন্তা করবি না, তোকে সালা এই ইন্ডাস্ট্রি একটা জায়গা দিতে হবে। চালা দেখি তোর কত বড় সৎসাহ, তোর মায়ের বুকের ওপর দিয়ে চালা বুলডোজার। সাথী ছবি, তার আগে আমাকে হরদা জিতের ছবিটা একটা স্টিল ফটো নিয়ে বলছে, দিদি একে হিরো ঠিক করা হলো, দেখো তো কেমন লাগে। আমার খুব খারাপ লাগতো, আমি ভাবতাম কেন এইগুলো করে বুম্বাকে নিয়ে। আরে ভালোটা দেখা না, তুমি একটা কাজ করো, রেডিওর নাটকই করো, সিনেমাটা করো। ছবির কাজ হচ্ছে চোখের কাজ। চোখ, ঠোঁট আর মুখের মাসল মেন কিভাবে শিখবে? নমস্কার, আমি এই যে পাত্রাজি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে এমন একজন রয়েছেন যিনি 5 দশক ধরে বাঙালির মন জয় করেছেন। কখনো বা বাঙালিকে রাগিয়েছেন, কখনো বা কাউকে কাঁদিয়েছেন, কখনো বা বিন্দু মাসি, আবার কখনো মায়ের চরিত্রে, আবার কখনো কড়া শাশুড়ির চরিত্রে। এমন একজনের সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি যিনি টলিউডের লিভিং লেজেন্ড বলতে পারেন, এবং সেই ব্যক্তি আজ আমার সামনে, যাকে আমি একসময় পর্দায় দেখেছি, এটা আমারও গর্বের ব্যাপার। তো সেই অনামিকা সাহা আজ আমাদের স্টুডিওতে। দিদি, অনেক ধন্যবাদ, আপনি সময় বার করে আমাদের স্টুডিওতে এসছেন, খুব ভালো লাগছে। প্রথমে বলুন, কেমন আছেন, কেমন দিন কাটছে আপনার? তার আগে তোমাদের এই ইউনিটের প্রত্যেককে আমার অন্তরের ভালোবাসা জানাচ্ছি। পাত্রাজি এই পডকাস্টে আমাকে নিয়ে এসেছো এই জন্য। আর দ্বিতীয়ত, ভালোই তো আছি, না হলে আর কি করে স্টুডিও এসে করছি। ভালো থাকার চেষ্টা করি, এবং সব থেকে আমার দর্শক বন্ধুরা আমাকে এত ভালোবাসে, ওই ভালোবাসার টানেই আমি সব সময় ভালো থাকি। সব সময় মনে হয় যে আমাকে কিছু করতে হবে, আমাকে ভালো কিছু দিতে হবে, তাহলে আমি আরও অনেক বেশি ভালোবাসা পাবো। সেই জন্য আমি ভালো আছি। তা দিদি, আপনাকে তো সবাই, কেউ অনামিকা সাহা বা কেউ বিন্দু মাসি এই নামেই সবাই চেনেন, কিন্তু এখন
অনামিকা সাহাও ভুলে গেছে সব বিন্দু মাসি। ওফ বাপ রে বাপ, তুমি জানো না গ্রামে গঞ্জে গেলে সব বিন্দু মাসি এসে গেছে, বিন্দু মাসি এসে গেছে এরম করে। আমি মনে মনে ভাবি যে আশ্চর্য, মানে এবং মহিলারা যারা আমার সঙ্গে কথা বলে করে বলে কি দিদি জানেন না, যখন বাচ্চা ঘুমোতে যাবে না, খাবে না, এরকম টিভি দেখবে বসে থাকে, তখন আমি রেগে গিয়ে আমি বলি এক্ষুনি বিন্দু মাসিকে ডাকবো। হ্যাঁ, বড় বড় করে তাকিয়ে বলে না দেখুন আমি খাচ্ছি, বলে ভয় পেয়ে গপ গপ করে খেয়ে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ে। ভয় দেখিয়ে বাচ্চাদের ঘুম পাড়াতে হয়। বিন্দু মাসিতে তো সবাই চেনে, অনামিকা সাহাতেও সবাই চেনে, কিন্তু আপনার আসল নাম এই দুটোর মধ্যে কোনোটাই নয়। তো আমি রিসার্চ করে যা জানতে পারলাম, আপনার আসল নাম হচ্ছে উষা সাহা, এবং সেই বাংলাদেশ থেকে কলকাতায় আসা। তো কখনো কি মনে হয় না যে সেই ছোট্ট উষা থেকে অনামিকা সাহা, এই জার্নিটা কতটা কঠিন ছিল, কতটা কষ্টের ছিল? প্রচণ্ড কঠিন, প্রচণ্ড কষ্টের। মানে সেটা বলতে গেলে তোমার 3টে এপিসোডে নিতে হবে। ইতিহাস একটা বলতে পারো, কারণ আমি এসেছিলাম এখানে, এসে ক্লাস 5-এ ভর্তি হয়েছিলাম। সেই ক্লাস 5 থেকে আমি যখন হায়ার সেকেন্ডারি পাশ করে আমি যখন কলেজে ভর্তি হলাম, সেইখান থেকে আমার অভিনয় জগতে আসা। কাজেই বুঝতে পারছো যে সেটাটা কত কষ্টের ছিল। যখন বাংলাদেশ হলো, মুজিবুর রহমান, হ্যাঁ, ওই সময় আমার বাবাকে মেরে ফেলা হয়েছে মুসলিমরা, এই খবর পেলাম। মা আমাকে নিয়ে চলে এসেছিল তার আগে। তো ওই খবর পেয়ে আমরা ভেঙে পড়লাম, কারণ তখন হুন্ডিতে আমাদের পড়াশোনা, আমার আর আমার দাদা দুজনের পড়াশোনার খরচা, সংসার খরচা আমার বাবা পাঠাতেন ওখান থেকে। এইবার সমস্ত বন্ধ হয়ে গেল, হুন্ডি টুন্ডি সব, এবং আমাদের বাংলাদেশ হয়ে গেল। বাংলাদেশ থেকে খবর এলো যে আমার বাবাকে গুলি করে মেরে দিয়েছে ওরা, পাকিস্তানিরা। তো সেই খবর পেয়ে কিন্তু আমার মা বললেন যে, আত্মীয় স্বজনেরা বলল যে মারা গেছে যখন তখন তুমি সিঁদুর টিঁদুর পড়ো না, এই করো না। আমার মা মানলেন না। আমার মা খুব খুব ইন্টেলিজেন্ট, এবং তখনকারের দিনে মহিলা বলে মনে হতো না মা সব ব্যাপারে। তো সেটা মা বললেন না, আমি তো দেখিনি এবং আমি তো জানি না ঘটনা, আমি দেখা যাক না, আমি এখন সিঁদুর মুছবো না। তো এই হলো আমার শুরু হলো জীবন। তারপরে আমি অভিনয় জগতে এলাম। অভিনয় জগৎ থেকে সেই স্ট্রাগলই বলবো, আর কি বলবো, একটু একটু করে হলো। তারপরে প্রেমে পড়ে গেলাম। প্রেমে পড়ে গিয়ে নামটা চেঞ্জ কোথায় হলো? হ্যাঁ, আমি সেই জায়গাটাতে আসতে চাইছিলাম। নামটা চেঞ্জ হলো। আমার স্কুল কলেজের সব সার্টিফিকেটেই উষা সাহা আছে। নামটা হলো, যে অফারটা দিয়েছিল আমাকে সিনেমা করার জন্য, তা আমার বাড়িতে বললে তো আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তো আমার দিদি ছিল ভীষণ ক্রেজি, সিনেমা পাগলা। তা আমার দিদি বলল যে আরে ভদ্রলোককে নিয়ে আয় না আমার কাছে, আমি দেখি তুই নামিস না নামিস, আমি একটু শুটিং দেখবো একদিন, শুটিং কীরকম করে হয়। তো ভদ্রলোককে নিয়ে আমি আমার দিদির বাড়িতে গেলাম, দিদির সঙ্গে কথা বললাম। উনি বললেন হ্যাঁ চলুন, শুটিং দেখাতে কী অসুবিধে। এইবার উনি শুটিং দেখাতে ইন্দ্রপুরী স্টুডিওতে আমাকে নিয়ে গেছেন। তো ইন্দ্রপুরী স্টুডিওয় দীনেন গুপ্ত আর তার ছবি রাজশ্রী বসু বলে হিরোইন, মোহনবাগানের মেয়ে করেছিল। তারপরে বিয়ে করে কানাডায় চলে যায় সিনেমা জগৎ থেকে। তো ওই ওই ফ্লোরে বিশ্বজিৎকে আমার দিদি হা করে বসে বসে দেখছে শুটিং। আমার ভালো লাগছে না, কারণ তখনও পর্যন্ত আমি সিনেমা দেখিনি। কারণ আমাদের বাংলাদেশের এরা, আমার মা বাবা সবাই ভীষণ কনজারভেটিভ ছিল। আমার দাদা বলেছিল হ্যাঁ দেখবে, তুমি কলেজে যবে থেকে যাওয়া শুরু করবে তবে থেকে সিনেমা দেখবে। তো তখন আমার কলেজ স্টার্ট হয়নি, তো ভর্তি হয়ে গেছি। তখন আমাকে আমি বললাম দিদি আমি একটু বাইরে যাই, বাইরেটা দেখবো। ভদ্রলোক শুনে বলল শোনো, যাচ্ছ যাও, এখানে সব লোক কিন্তু ভালো হয় না, কেউ যদি নাম ঠিকানা জিজ্ঞেস করে বলবে না, বুঝেছ? হ্যালো, আচ্ছা। মাথা নেড়ে, আর ফ্রক পরা বাচ্চা মেয়ে। আমি গিয়ে দাঁড়িয়ে
ইন্দ্রপুরী স্টুডিওটা এরকম করে দেখছি সব জায়গায়। তখন ছিল এখন যেমন সাউন্ডের এখানে একটা লাগালো ওখানে একটা লাগালো হয়ে গেল, আর তখন ছিল সাউন্ডের একটা গাড়ি। সেই গাড়ির মধ্যে একজন নেপালি ভদ্রলোক তিনি অপারেট করতেন। ফ্লোরের মধ্যে কোনো সাউন্ডের ব্যবস্থা ছিল না, ওইখান থেকে বাইরে গাড়ির মধ্যে থেকে সেটে যা হচ্ছে সেইটা ওখানে সাউন্ডটা আসতো। তো সেই গাড়িটা আর ওই ভদ্রলোককে আমি তাকিয়ে দেখছি, এটা টিপছেন ওটা টিপছেন এরকম দেখতে দেখতে একটু এগিয়ে এসে দাঁড়িয়েছি। তখন ইন্দ্রপুরীর চেহারা আর এখনকার ইন্দ্রপুরীর চেহারা এক নেই, তখন ফাঁকা, 2-4টে ফ্লোর এরকম। তো দেখছি হঠাৎ কালো মতন, আমার থেকেও শর্ট হাইট ভদ্রলোক, ধুতি পরা, এগিয়ে এসে আমাকে বলছে, কোথায় এসেছো, শুটিং করছো? আমি তাকিয়ে বললাম না। বললো, তাহলে কোথায় এসেছো? আমি বললাম, ওই যে ওইখানটায় আমার দিদি আছে সঙ্গে, দিদির সঙ্গে এসেছি। সিনেমা করবে তুমি? আমি ভাবলাম কি রে, আমাকে সিনেমা করবে বলছে, এ নিশ্চয়ই দুষ্টু লোক। আমি কেন এটা ভাবলাম জানো, যে আমি ছোটবেলা থেকেই আমার মায়ের কাছে শুনেছি, মানে আমার ভাই বোন, আমার মা তো অপূর্ব সুন্দরী ছিলেন আর ফর্সা রং, আর তখনকারের দিনে রঙের একটা ব্যাপার ছিল। আমার যেহেতু চাপা রং, আমি কালো, আমার মা কেঁদে কেটে 2-2.5 মাস পর্যন্ত আমাকে ছোঁয়নি, আমাকে ওই দাইমাই সব দেখতো। তো এই আমাকে সেই জন্য করতো না। এইবার যখন আস্তে আস্তে আমি বড় হচ্ছি, 7 বছর বয়সে আমার মা নাচের স্কুলে ভর্তি করে দিল। গান দুর্গা সেনের কাছে, তখন ওনার খুব নাম দুর্গা সেন, গান শেখাতে ভর্তি করে দিল। এইবার কেন জানো, এগুলো সিনেমায়, এখনকারের মায়েরা সিনেমায় নামার জন্য করে, আর আমার মা করেছিল পাত্রর বাজার দর, পাত্রর কাছে বাজার দর, মানে প্রমোশনের জন্য, যে আমার মেয়ে ঘর সংসারের কাজ জানে, নাচ জানে, গান জানে, সেলাই করতে জানে, এগুলো বললে তাহলে তারা আগ্রহী হবে যে না আমি এটা সব কাজের এরকম। তো আমি সেই জন্য নাচ শিখতাম খুব জোর। তো ভদ্রলোক আমাকে বলছেন যে তুমি যদি সিনেমা করো বলো। এই বলতে বলতে এক ভদ্রলোক এলেন, এসে দাঁড়িয়ে, ফর্সাবন্ধন সুন্দর দেখতে, দাঁড়িয়ে বললেন যে হিরোইনের রোল করাবো, তুমি যদি রাজি থাকো তুমি এনাকে বলে দাও। ভদ্রলোক বলে চলে গেলেন। এর মধ্যে ওই ভদ্রলোক, যিনি কালো মতন ধুতি পরা, উনি আমায় বলছেন, তা তোমার নাম কি? এইবার আমি ফ্যাসাদে পড়ে গেলাম যে ওই ভদ্রলোক তো বলে দিয়েছে এখানের সব লোক ভালো নয়, নাম ঠিকানা একদম বলবে না। তা আমি না চুপ করে এরকম মুখটা নিচু করে এরকম করে রয়েছি। বলছে, কি হলো, নামটা বলো। আরে এত বড় মেয়ে তুমি নাম বলতে পারছো না? তোমার কি নাম নেই? তুমি কি অনামিকা? আমি বললাম হ্যাঁ। বললো, অনামিকা কি টাইটেল? এবার টাইটেল তো আর আমি বদলাতে পারবো না। আমি বললাম সাহা। বলতে না বলতে আমার দিদি আর ওই ভদ্রলোক বেরিয়ে এলেন। কী রে, কতক্ষণ তুই? বলতে বলতে ওই ভদ্রলোক বললেন যে আপনার বোনকে পছন্দ হয়েছে আমাদের ডিরেক্টরের, তো যদি আমরা একটু কথা বলতে চাই। তখন আমার দিদি বলল যে আপনারা আমার বাড়ি শ্যাম্পুকুর স্ট্রিটে থাকতো, ওখানে কালকে সকালে আসুন, কথা হবে। বলে আমরা ওখান থেকে চলে এলাম। এইবার শুনবো ওই ভদ্রলোকেরা আমার দিদির বাড়িতে এসছে। আমি কলেজে নাম করে বাড়ি থেকে বেরিয়ে দিদির বাড়িতে ঢুকে গেছি। তো সব কথা টথা বলে টলে করে ফাইনাল হয়ে গেল। 500 টাকা আমাকে অ্যাডভান্স করে গেল। একটি মেয়ে যে আমাকে দিত আমার মা 8 আনা কলেজে যাওয়ার জন্য। 8 আনা মানে ট্রামের ভাড়া ছিল তখন 10 টাকা, 10 পয়সা হবে, 10 পয়সা। আর আর একটা কলা বা কিছু টিফিনে খাওয়ার জন্য একটু পয়সা, আসা যাওয়া আর ওই কলা খাওয়া, এর জন্য বোধহয় 8 আনা না 4 আনা এরম দিত। তো সেইখানে 500 টাকার নোট আমি বললাম, আমাকে দিয়ে গেল? বললো হ্যাঁ,
তোকে অ্যাডভান্স করে গেল, আরও দেবে শুটিং করলে। আমি বললাম বাহ, দারুণ তো, আমি করব। কিন্তু কি হবে, বাড়িতে জানতে পারলে মেরে ফেলবে। তখন আমার দিদি বলল, আরে তোর নাম বদলে গেছে, উষা তো নেই, তোর নাম তো দেবে অনামিকা, তো কি করে বুঝবে? আমার দাদার নাম গোবিন্দ, গোবিন্দ বুঝতেও পারবে না। এই আমার দিদি আমাকে সঙ্গে নিয়ে একটা গান ছিল, রোম্যান্টিক গান, নৌকোর ওপরে, আর কিছু সিন ছিল, সেইটা হলো। ছবিটার নাম আশার আলো। হ্যাঁ, এটাই আপনার প্রথম ছবি ছিল? এইটা আমার প্রথম ছবি, কিন্তু আমি এটার নাম করি না। আমি বলি প্রথম ছবি আমার সংসার সীমান্তে তরুণ মজুমদারের। মানে এরপরেই আমি কিভাবে পেলাম শোনো। এটাতে ঘটনাটা হলো যে ছবিটা 6 মাসের মধ্যেই রিলিজ করলো রাধাপূর্ণ প্রাচীতে। এই তখনকারের নিয়ম ছিল, মেট্রো সিনেমার সাইড দিয়ে যে ছবি রিলিজ করতো সেই ছবির ব্যানার পড়তো। এবার ব্যানারে এত বড় একটা মুখ আমার দিয়েছে। আমার দাদা এসে বাড়িতে সন্ধেবেলায় জিজ্ঞেস করছে, এই উষা শোন, তোর কলেজে অনামিকা নামে কেউ আছে, অনামিকা সাহা? আমি বললাম, আমার তো ভেতরে ধক ধক করছে। না, আমি তো শুনিনি। বললো, না, একটা পোস্টারে একটা ছবি দেখলাম, তোর মুখের সঙ্গে খুব মিল। আমি চুপ করে বেরিয়ে চলে এসেছি। পরের দিনই দাদা রাধাতে গিয়ে সিনেমাটা দেখেছে আমি এই আমার মাকে, মেয়েকে দিদির বাড়ি পাঠাচ্ছ, এ করছে, মেয়ে কি করছে সে খেয়াল রেখেছো? এই দেখো সিনেমায় নেমেছে। হ্যাঁ, এবারে তো লজ্জায় মুখ দেখাতে পারবো না আমরা। এই রকমভাবে মাকে বলাতে মা এমন মারলো যে তোমাকে আর কি বলবো, এখনো হাঁটুতে আমার দাগ আছে। সাঁড়াশি দিয়ে হাঁটুর এখানে মেরেছিল যে তোর পা ভেঙে ঘরে আটকে রেখে দেবো, আমাদের মান সম্মান সব কিছু তুই ডুবিয়ে দিলি। এইরকম মার মেরেছিল। তারপরে আমি ছেড়ে দিলাম। তখন আমার ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে গেছে। আমি 2টো করে টিউশনি করতাম, সকালে 2টো, রাতে 2টো। হ্যাঁ, এবার টিউশনি করে ফিরছি, হঠাৎ ওই আশার আলো ছবির পাবলিসিটি অফিসার, তার নাম তাপস ব্যানার্জি, উনি হঠাৎ, আরে অনামিকা, এই অনামিকা, শোনো রাস্তায়। কি হলো, এত সুন্দর ছবি করলে, কোথায় চলে গেলে, হারিয়ে গেলে, আর করবে না? আমি বললাম, না দাদা, বাড়ি থেকে মেনে নিচ্ছে না, আর আমি করব না। তখন বললো, ওহো, তুমি এক কাজ করো, তুমি নাটক করতে পারবে? আমার তো ভূত ঢুকে গেছে, কারণ ওইখানে যখনই আমি শট দিয়েছি, ক্যামেরাম্যান বলছে, আরে দাদা কোথা থেকে নিয়ে এসেছো? এই তো একবারে তুবড়ি পাখির মতন টুকটুক করে সব ডায়লগ বলে দিচ্ছে, এ করছে, ক্যামেরার সামনে কোনো ভয় নেই, নতুন মেয়ে বলছো। এরকম প্রশংসা পেয়েছি আমি। এইবার আমার তো ভেতরে ওইটা ঢুকে গেছে। আমি তখন ওনাকে বললাম, হ্যাঁ, নাটক কদিন যেতে হবে? বলল, 2 দিন তো সপ্তাহে তোমাকে গিয়ে রিহার্সাল করতে হবে। বলল, ঠিক আছে, তুমি কালকে সন্ধেবেলা 6টার সময় এখানে দাঁড়িও। আমি টিউশনি অফ করলাম, করে ওনার সঙ্গে রামমোহন হলে, রামমোহনের জন্মদিনে ওনার জীবনীর ওপরে একটা নাটক হবে। তো আমি গেলাম। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অমর ঘোষ, উনি দায়িত্বে ছিলেন, ডিরেকশন, এবং রবীন্দ্রভারতীর ছেলেমেয়েরাই ওখানে করছিল। তার মধ্যে আমার গান শুনে আমাকে ওনার ভীষণ পছন্দ হলো। রামমোহনের 2টো বিয়ে ছিল, ছোট বউ উমা দেবী, আমি ওই রোলটাই করলাম। যে উমা দেবী খুব ভালো গান গাইতেন, আর রামমোহনের ভাগনা, দুজনে ডুয়েট, মানে ভাগনা আর মামি গান ছিল। তো সেই যে ভাগনা যে করেছিল তাকে ডাকলো, ডেকে ডুয়েট একটা গান করে বললো, হ্যাঁ তুমিই করবে। এইবার নাটকটা রিহার্সাল ওই টিউশন অফ করে আমি যেতাম। রামমোহনের জন্মদিনে ওই নাটকটা হলো। সেখানে এসেছিলেন স্টার থিয়েটারের মালিক রঞ্জিত মল কাঙ্কারিয়া আর সাংবাদিক বিজয় রায়।
ওনারা নাটক দেখে আমার সঙ্গে দেখা করে বললেন পরের দিন সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আমি যেন স্টারে গিয়ে দেখা করি। এবার স্টার থিয়েটারে গিয়ে আমি দেখা করলাম, করতেই বললেন যে আমাদের পরিচয় বলে একটা নাটক হচ্ছে, তাতে সেকেন্ড লিড যে মেয়েটি সে নাচ জানে খুব ভালো, ওই রোলটা আমরা ভেবেছি তোমাকে দিয়ে করাবো, তুমি করবে? আমি কি জানি কি হয়েছিল, আমি বললাম হ্যাঁ করব। তখন সব কথাবার্তা হয়ে গেল, বলল বাদ বাকি কবে ডাকবো। তার হিরো হচ্ছে শুভেন্দু চট্টোপাধ্যায় আর হিরোইন হচ্ছে সমিতা বিশ্বাস, আর সেকেন্ড হিরোইনটা আমি, একটা দেহাতি মেয়ের চরিত্র যে নাচ গান দিয়ে এই শুভেন্দুদাইকে খুব ভালোবেসে ফেলেছিল। এই মানে দেহাতি মেয়ে তো, এই দেহাতি পাড়ায় উনি ড্রিঙ্ক করে ওই মেয়েটার কাছে থাকতেন, আর বউ খুঁজে এসে পরে অনেক চেষ্টা করবে আমার কাছ থেকে নিয়ে যাবে পরে, এরকম গল্প পরিচয় আর কি। তো এইবার কি হলো, আমি তো ওই নাটকে ঢুকলাম, তখন তো বাড়ির সবাই জানতে পেরে গেল। মারধরের আর কোনো উপায় নেই, কারণ যে মেয়ে কথা বলতো না সেই মেয়ে মুখের উপর বলে দিল যে না আমি করব। তখন আমার মা বলল তাহলে আমাদের বাড়ি থেকে চলে যাও। আমি ঠিক আছে দেখছি আমি। আর দিদির সঙ্গে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিল আমার মা আর দাদা, কারণ আমার বাবা তখনও বাংলাদেশ থেকে আসেননি। তো এইবার হঠাৎ আমি ওই থিয়েটারে ঢুকলাম এবং যে ছেলেটি আমার সঙ্গে ডুয়েট গানে ছিল সেই কিন্তু আমার বর হলো, তার সঙ্গে আমার প্রেম হয়ে গেল। ওইখান থেকে আমি রোমান্স কী জিনিস বুঝলাম। যাই হোক, সেটা তো পরের কথা। তারপরে আমার নাম ওখানে অনামিকা সাহা পড়ে গেল, উষা সাহা আস্তে আস্তে মুছে যাচ্ছে। হঠাৎ ওই মৃণাল মুখার্জি বলে এক ভদ্রলোক, দারুণ অভিনেতা ছিলেন, বাঙাল কথা বলতেন, উনি আমাকে বললেন শোন তরুণ মজুমদার মেয়ে খুঁজছে, নতুন মেয়ে, চোখ ভালো আর মাথার চুল অনেকটা, এই এরকম মেয়ে খুঁজছেন, আমার মনে হয় তুই যা দেখা কর, তোর হয়ে যাবে। আমি দিদিকে গিয়ে বললাম, দিদি বলল চ। এবার তরুণ মজুমদারের ঘরে তরুণ মজুমদারের সঙ্গে দেখা করলাম, উনি দেখে আমাকে পছন্দ হলো, তবে বললেন যে আপনাকে এসে, উনি সবাইকে আপনি বলে বলতেন, এসে একটু রিহার্সাল করতে হবে। কেন? কারণ আমার চরিত্রটা হচ্ছে উড়িয়া ভাষায়, মানে এটা প্রস্টিটিউটদের নিয়ে গল্প। প্রস্টিটিউট পাড়ায় একটা চোর ঢুকে গেছিল, চোর হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি, আর সন্ধ্যা রায় একজন প্রস্টিটিউট, বয়স হয়ে যাচ্ছে যার জন্য ওনার রেটটা একটু কম, আর যারা একটু বয়স হয়ে গেছে তাদের ওরা যখন দাঁড়িয়ে থাকতো ওই পার্টি আর কি ধরার জন্য, তো তখন ওরা বিড়ি খেত, আর আমরা 3টে মেয়ে যারা অল্প বয়স সুন্দর দেখতে, 3টে মেয়েকে দোতলা থাকতো, তারা দোতলায় আমাদের ছিল। এবার ওইখানে সংসার সীমান্তে, ওই যে বলি না যে অভিনয়টা তোমাকে যতই বলি যে এইটা করো ওইটা করো সেইটা করো, হয় না, অভিনয়টার মধ্যে ঢুকতে হয়, এবং গুরুই তো শেখার না। এই তনুদার একটা শট ছিল আমার, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, হঠাৎ একজন বাবু এসছেন, আর তখন তো বাবুই বলতো, উনি এসে ওনার পকেট থেকে একটা সিগারেট দিয়েছেন আমাকে, সেই সিগারেটটা আমি জ্বালিয়ে দিল আবার দেশলাই দুয়ে, শটটা এরকম বোঝো তো, সিগারেটটা এরকম করে নিয়ে আমি করতে যাব, খাক খাক করে কেসে একদম শেষ। 1বার 2বার 3বার এনজি হলো, আমি পাচ্ছি না, আমার ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে, আমি কি করব, কেন কাশি আসছে টানলেই। তখন এই তরুণ মজুমদার বললো দাঁড়াও একটু, বলে আমাকে ডেকে নিজের পকেট থেকে 555-এর একটা সিগারেট বার করে আমাকে বলল এটা দিয়ে আপনি ট্রাই করুন তো। আমি ওটা দিয়ে করলাম, কাশি এলো না, শটটা হয়ে গেল। ভাবতে পারছো
যে একজন ডিরেক্টর তিনি বুঝতে পারলেন যে ওটা একটা কম দামি সিগারেট এনে দিয়েছে প্রোডাকশানের লোকেরা, যার জন্য আমার কাশি এসে যাচ্ছে। 555 অনেক স্মুথ, তার ঝাঁজটা কম, আমি সেটা দিয়ে শটটা দিতে পারবো। যার জন্য সঙ্গে সঙ্গে উনি আমাকে এনে ওই সিগারেটটা দিলেন এবং শট হয়ে গেল। তো এইভাবে আমার শিক্ষা শুরু হলো। ওরে বাপ রে বাপ, প্রতি মুহূর্তে আমি শিখেছি। আর মানে কি বলবো, নেই আজকে উনি, কিন্তু সত্যিকার আমি ওই রকম গুরু পেয়েছিলাম বলেই কিন্তু আজকে এইখানে এখনো পর্যন্ত আছি। এবং ওই সিনেমাতে কোথাও আমি একটা শুনেছিলাম আপনার ইন্টারভিউতে যে সন্ধ্যা রায়ের সঙ্গে আপনার ওই সিনেমাতেই খুব একটা, আরে এটা নিয়ে ভীষণ ট্রোল হয়ে গেছিল, আমাকে অনেকে অনেক রকমভাবে গালাগাল করেছিল, আমার খুব কষ্ট লেগেছিল। আমাকে অনেকে বলেছিল তুমি এর উত্তর দাও, আমি দিইনি। বলেছি কত বড় অভিনেত্রী অনামিকা সাহা হয়েছে যে সন্ধ্যা রায়কে নিয়ে কথা বলে, এরা কি মূর্খ না, এদের কি বলবো। আরে বাবা, এই জগতের এরা কি বুঝবে, এটা জানে না যে একজন অভিনেতা বা অভিনেত্রীর যদি সেই রকম কেউ আর একজন এসে যায়, ডিরেক্টর যদি তাকে, হ্যাঁ সন্ধ্যা রায় অনেক সুন্দরী, অনেক বড় বড় ভালো ভালো চরিত্র করেছেন, হিরোইন এমন কোনো অভিনেতা নেই যে তিনি অভিনয় করেননি, আমি কথাটা বলেছি। কিন্তু তবুও মানুষ তো মানুষ, সন্ধ্যা রায় অভিনেত্রী ঠিক আছে, কিন্তু মানুষটাকে আপনারা দেখবেন। আমার ওপরে যে অত্যাচারটা হয়েছিল, সেই অত্যাচারটা এখন এত বছর বাদেও কেন আমি চুপ করে থাকবো? সেই জন্যই আমি সত্যি কথাটা বলেছিলাম। মিথ্যে বলে আমার লাভ কি? উনি আমার থেকে কত সিনিয়র, আর ওনার কাছ থেকে মার খাই, লাথি খাই, যাই খাই, কিন্তু ওনাদের জন্যই তো আজকে আমি এখানে। আমি, দর্শকরা আপনারা অনামিকা সাহাকে বুঝতে পারছেন, গালাগাল দিয়েছিলেন যে হ্যাঁ অনামিকা সাহা বড় বড় কথা বলছে, সন্ধ্যা রায়ের সঙ্গে নিজেকে তুলনা করছে। আমি তুলনা করিনি, আমি বলেছি তখনকারের দিনে এটা হলো যে তনুদা আর আমাকে নিতেই সাহস পেলেন না, তাহলে আজকে আমি এখানে থাকতাম না, অনেক আগেই এখানে আসতাম। কিন্তু যেহেতু সন্ধ্যাদি আমাকে নিতে দিলেন না, তাও গণদেবতায় তনুদা আমাকে দিয়ে একটা নাচ করিয়েছিলেন। সেই নাচটা যারা গণদেবতা দেখেছেন, দর্শকদের বলছি, তারা দেখবেন, আবার দেখবেন। ভালো ছিল শিশুবেলা, যৌবন কেন এলো রে, দেখবেন এই গানটা আমি নাচছি, চিনতে পারবেন না এখনকারের আমি আর সেই আমি এক নই তো। কিন্তু দর্শকরা বোঝার চেষ্টা করুন, যেসব মহিলারা বলেছেন তারা এবারে ভাবুন যে আমার কোনো ক্ষমতাই নেই, অধিকারও নেই যে আমি সন্ধ্যা রায়ের নামে বলবো, কারণ সন্ধ্যা রায় আমার অনেক সিনিয়র, অনেক উঁচু দরের শিল্পী। আমি বলেছিলাম যে তার স্বামী সন্ধ্যা রায় খেলার পুতুলে চেয়েছিলেন শ্রীলা মজুমদারকে, আর সেখানে তনুদা বললেন না, শ্রীলাকে দিয়ে আমি এটা করাবো না, এটা অনামিকাই করবে। এটা নিয়ে ক্ল্যাশ। এবার আপনারা ভাবুন তো দর্শকরা, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি এরকম হয় যে হাজব্যান্ড বলছে যে না ওকে দিয়ে এই কাজটা করাও, আর আপনার মনে হচ্ছে না ও ঠিক নয়, ওকে দিয়ে কাজটা করাই, তাহলে হাজব্যান্ডের উপরে রাগ হবে না তখন? তো সেই রাগে করেছেন, না বুঝে না এ করে আপনারা কেন এরকম ভাবেন? আমার কিসের ক্ষমতা, কোথায় ক্ষমতা যে সন্ধ্যা রায়ের সঙ্গে আমি নিজেকে তুলনা করব? আমি এইটা বলেছি যে তখনকারের দিনে নতুন কেউ গেলে প্রতি পদক্ষেপে পুরনোরা লেকপুল করতেন, এখন কিন্তু সেটা নেই। এখনকারের ছেলেমেয়েরা এই সব কিছু বোঝেই না এবং তাদের ভেতরেই নেই, তারা শর্ট দিল, মোবাইল নিয়ে চলে গেল। এইসব তো তখন ছিল না, তখন গসিপ ছিল, পরনিন্দা পরচর্চা, বাবা ওই মেয়েটা নতুন এসছে, দেখ না বড্ড বেশি এ করছে না, কি ব্যাপার বলতো, হঠাৎ ওকে সিনেমায় নেওয়া হলো, এই যে গসিপ।
তো এইগুলো তখনকারের দিনে বেশি ছিল। হ্যাঁ, এবং একটা কোথাও আমি আরও একটা জিনিস আপনার সম্পর্কে শুনেছিলাম, যেটা থিয়েটারে, কমার্শিয়াল থিয়েটারে আপনাকে অব্রাহ্মণ হিসাবে একটা ব্যাপার। থিয়েটারে নয়, ফিল্মেই। শোনো তাহলে, আমি টেকনিশিয়ান স্টুডিওতে একটা ছবিতে অভিনয় করছি, সেখানে শুভেন্দু চ্যাটার্জি আর সৌমিত্র চ্যাটার্জি আছেন। এইবার তখনকারের দিনে একটা নিয়ম ছিল যে যখন লাঞ্চ ব্রেক দিত তখন আমরা যে কজন শিল্পী থাকতাম, মেয়েরা যে কজন মেয়েদের ঘরে আমরা সব একসঙ্গে খেতাম, ছেলেরা যেমন ছেলেদের ঘরে সবাই একসঙ্গে খেতাম। হ্যাঁ, ব্রেক হলেই চলে আয়, কে বাড়ি থেকে কি এনেছে, এই সব ভাগ টাগ করে খাওয়া হতো। এইবার আমি বাইরে এসেছি একটু এর জন্য, সৌমিত্রদা আর শুভেন্দুদা, সৌমিত্রদা আসছেন, ঢুকছেন, আর শুভেন্দুদা দাঁড়িয়ে গিয়েই দেখলেন আমি বেরিয়েছি, আমার দিকে একবার এরম করে তাকিয়ে বললেন, কি পলুদা? সৌমিত্র চ্যাটার্জির ডাক নাম ছিল পলু। হ্যাঁ, পলুদা, টালিগঞ্জ পাড়ায় তো বেনে জল ঢুকে যাচ্ছে, খেয়াল করছো না? আরে এখানে বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সেনগুপ্ত, এইসব হচ্ছে কালচার, তারা সব এইসব টাইটেল, আর সেখানে সাহা, সুরি এইসব এসে বেনে জল ঢুকে যাচ্ছে। তো সাহারা কি অভিনয় করবে, কালচারের কি বোঝে ওরা? সাহারা তো চেনে শুধু ব্যবসা আর টাকা। হ্যাঁ, তো এই তো বুঝতে পারছি না, কিছু একটা করো। আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, আমার বুকের মধ্যে ফেটে গেল যে আমাকে নিয়ে এইসব বলছে। হ্যাঁ, আমি বাড়িতে গিয়ে মাকে বললাম, মা, সাহা তো আমরা, এই সুরিটা কি? বললো, কেন? মানে একজন বলছিল সাহা সুরি আমাকে। তখন বলল, তাকে বলে দিবি সাহা হচ্ছে বাংলাদেশের বৈশ্য সাহা, আর সুরি হচ্ছে যারা মদ বিক্রি করে তারা। সাহা আর সুরি এক নয়। আমি বললাম, ও আচ্ছা। এইরকমভাবে বিভিন্ন জায়গায় অনামিকা কি, যেই বলতাম সাহা সাহা, এরকম করতো। ও আচ্ছা, নতুন এসেছো, অনেকেই আসছে এখন, এরকম বড়রা, বয়স্করা এরকম বলতেন। তো আমার খুব কষ্ট লাগতো। যেদিন স্বপন সাহা এসছেন বাংলাদেশ থেকে ডিরেক্টর হয়ে, সেই দিন আমি শুনে আমি না দৌড়ে ওনার সঙ্গে গিয়ে প্রণাম করে দেখা করলাম, হাউ হাউ করে কাঁদলাম, আর বললাম, স্বপনদা, আমি সাহা বলে এখানকারের আর্টিস্টরা সবাই আমাকে খুব হেট করে, বলে সাহারা কি আবার কালচার বোঝে? সেই সাহা আর একজনকে আমি পেলাম ইন্ডাস্ট্রিতে, ডিরেক্টর হয়ে এসছেন। আমার খুব ভালো লাগছে। ওই জন্য আপনি আমাকে চিনবেন না, আমি নতুন এসেছি অভিনয় করতে। স্বপনদা বললেন, আরে ছাড়ো তো ওদের কথা, নিজের কাজটা নিজে করো, এমনভাবে করবে যে যারা বলছে তাদের মুখ থেকেই একদিন বেরোবে যে অনামিকার মতন অভিনেত্রী হয় না। এবং অবাক কাণ্ড যে সেটাই কিন্তু ঘটলো, কিন্তু লোকগুলো চলে গেল। আপনার কোথাও কি কোনো আক্ষেপ থেকে গেছে যে উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার না করতে পারা? কোর্স, আমার জীবনের আমার কতখানি কষ্ট হয়েছে, কতখানি স্ট্রাগল করেছি, সেটা আর এখন আমার কিছু বাতাতে নেই। কারণ আজকে তোমার এই পাত্রাজি পডকাস্টে এসে মনে হচ্ছে যে এই কথাটা আমি আগে বলবো। কারণ এমন দিন গেছে যেদিন রিপোর্টাররা ক্যামেরা নিয়ে এসে সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখার্জি, সাবিত্রী চ্যাটার্জি একটা সোফাতে বসা, সুমিত্রা মুখার্জিও সেখানে বসা। সুমিত্রা মুখার্জির সঙ্গে সৎমা বলে একটা ছবি, শচীন অধিকারী ডিরেক্টর, মারা গেছেন, খুব চলেছিল, দীপঙ্কর দে, মহুয়া রায়চৌধুরী ওরা ছিল। ছোট একটা রোল আমি করেছিলাম। তো হাসিদি বলে ওনাকে সবাই জানে, ভালোবাসতো। তো হাসিদি আমায় ডেকে বলল, আমাকে বলল যে, এই অনা, আমাকে অনা বলতেন, এখানে আয়, আমার কাছে আয়, আমরা দূরে যারা ছোট আর্টিস্ট তারা চেয়ার দিয়েছে, বসে আছি, এখানে আয়। আর বললাম, না, সব ওরা রয়েছে।
বললো আয় না, আমি বলছি। এবার আমি গিয়ে ওনার পাশে বসেছি। একটু পরেই, তখন ছিল সব ছেলেরা, আর এখন হয়েছে রিপোর্টার মানেই মেয়ে, মেয়ে ভর্তি হয়ে গেছে, কিন্তু তখন কোনো মেয়েই ছিল না, ছেলে সব। তো ওই ছেলেরা ক্যামেরা কাঁধে নিয়ে সব এলো, এসে ক্যামেরা খুলে টুলে ক্যামেরা নিয়ে এরম ছবি তোলার মতন ভঙ্গিমা করছে। হঠাৎ বলল, এই তুমি একটু সরে যাও না, ওঠো না এখান থেকে, আমাকে বলল। বলতেই আমি উঠে যাচ্ছিলাম, সুমিত্রা মুখার্জি আমার হাতটা ধরে বলল, না যাবি না। আর ওকে বলল, থাক না, ও কি হয়েছে? বলল, না হাসিদি, আপনাদের 4 জনের ছবিটা আমি নেব। আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে চলে গেলাম, গিয়ে ওয়াশরুমে গিয়ে বেসিনে, বিশ্বাস করো ইন্দ্র, আমি হাউ হাউ করে কেঁদেছিলাম যে ভগবান তুমি আছো শুনেছি, কিন্তু আজকের এই অপমান, এটা আমার কাছে কিছু না, কিন্তু একদিন কি এনাদের পাশে বসে আমি ছবি তুলতে পারবো? মানে সেইটা ভেবেছি, আজ তাদের সঙ্গে আমি শেয়ার করছি সব জায়গায় গিয়ে। মাধবী মুখার্জি একটা বৈশাখী আড্ডায় মাধবী মুখার্জি আর সাবুদি দুজনে গেছিলেন। মাধবীদিকে আমাদের বলা হয়ে গেছে, মাধবীদিকে যখন বলা হলো, মাধবীদি নিজে বললেন যে না না না, আমরা বলতে পারি না, অনামিকা খুব ভালো বলে, ওকে দিয়ে বলাও। এটা তাহলে জীবনে আমার ঈশ্বর আমাকে দিলেন সেটা ফিরিয়ে। এবং ওনারা হয়তো বসে আছেন চেয়ারে, আমি ঢুকেছি কত জায়গায়, এই শিবপ্রসাদ নন্দিতার ছবি করতে গেছি, ওখানে হয়তো হয়েছে সঙ্গে সঙ্গে চেয়ার এনে মাধবীদি হোক সাবুদি হোক তার পাশে আমার চেয়ারটা দিয়েছে বসার জন্য। এবং অন্তত 50 জন রিপোর্টার পড়ে গেছে আমার কাছে। ঋতুপর্ণার শর্মিলা ঠাকুরকে নিয়ে করলো, একটা ছবি করলো না, তাতে ওর ট্রেজার লঞ্চ বোধহয় না পোস্টার লঞ্চ কি, সে আমাকে ইনভাইট করেছিল, আমি গেছিলাম। তো আমি সেই দিন আমার খুব আনন্দ তো হয়েছিলই, আবার কষ্টও হচ্ছিল। ঋতু তখন এসে পৌঁছায়নি, এইবার আমি পৌঁছে গেছি, আমি গিয়ে বসলাম। তোমাকে কি বলবো, 100-150 রিপোর্টাররা ঝাঁপিয়ে পড়লো, দিদি কিছু বলুন, দিদি কিছু বলুন। আমি না চতুর্দিকে এরকম দেখে আমি ভাবলাম, একটা কেউ আমার কোনো দিন ছবি চাইনি যখন আমার চেহারা ছিল, যখন আমার মন মানসিকতা অন্যরকম ছিল। আর আজ কি অদ্ভুত, এইটাই আমি সমস্ত ছেলে মেয়ে যারা অ্যাক্টিংয়ে আসতে চায়, আমি একটা কথা বলি, ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, তবে তুমি একটা জায়গায় ঈশ্বর কষ্ট দিলে সেটা ফেরত দেন, দ্বিগুণ আনন্দ দিয়ে ফেরত দেন। এইখানে একটা আপনি কথা বললেন যে যখন আপনি ইয়াং বয়স চেহারা ছিল তখন যেই সম্মানটা এখন ওই সময় হয়তো সেটা পাননি। তো কোথাও একটা ইন্টারভিউতে এটাও আমি শুনেছি আপনার ব্যাপারে যখন রিসার্চ করতে যাই, যে আপনাকে মোটা হতে বলা হয়েছিল। হ্যাঁ, এবং চিরঞ্জিত চক্রবর্তী উনি বলেছিলেন সম্ভবত। তো এই ব্যাপারটা একটু যদি বলেন তো খুব ভালো হয়। সব জায়গায় বলেছি এটা মানে ভীষণ আনন্দের তো বটেই, এবং আজকে মনে হয় কারণ সবাই রোগা হতে চায়। হ্যাঁ, এবং আমি ওর কথা শুনে চলেছিলাম বলে 3 মাস বাদে আমি 6 কেজি ওজন আমার বেড়েছিল। ও যখন আমার বিয়ের পরে, আমার শ্বশুরমশাই উকিল ছিলেন, তো বিয়ের পরে আমাকে ডেকে বললেন, উনি খুব পান খেতেন, ওখান থেকেই পানের ইয়েটা এসছে আমার, ওনাকে পান ও আগেকার ছেচুনি বলতো নাকি, ওইটা পেতলের এরকম, আর সে পেতলের ইয়ে দিয়ে ছেঁচে একটা চামচ দিয়ে উনি মক্কেলদের সঙ্গে কথা বলতেন, আমাকে গিয়ে ওনার মুখের মধ্যে দিয়ে আসতে হতো বিয়ের পরে, মানে এরকম আর কি, একটু
একটু জমিদারি ফ্যামিলির হ্যাঁ। তো ওরা, তো একটু ওরকম ছিল। তখনকার সময় উকিলরা একটু তো ওই ব্যাপারটা থাকে। না, তাছাড়া আমার দাদা শ্বশুর ছিলেন মালদায়, কি যেন জায়গাটার নাম, ওখানকার জমিদার। আচ্ছা, সেই ওই ব্যাপারটা দাদা ওই রক্ত শ্বশুরই তো। যখন জমিদারি সব চলে গেল, হ্যাঁ। তখন এসে এই বাড়ি তৈরি করেছিলেন। আচ্ছা, কাজে আমাদের বাড়িটা অনেক পুরনো, 100 বছরের। হ্যাঁ আমি গিয়ে দেখলাম তো অনেক। তো ওই দাদা শ্বশুর তখন ওইটা করতে করতে হঠাৎ আমায় বললেন যে এখানে একটু আমার কাছে বসো। তখন আমার বিয়ে হয়েছে ধরো মাস 2 আমি বসলাম। তোমাকে একটা কথা বলি, অনেক ভাবলাম আমি। দেখো, তোমার রেডিওর নাটকগুলো আমি শুনি, খুব ভালো লাগে, তোমার গলাটা সুন্দর। তুমি একটা কাজ করো, রেডিওর নাটকই করো, সিনেমাটা করো না। কারণ আমাদের ফ্যামিলির একটা ব্যাপার আছে, তো এরা ঠিক মেনে নিতে পারছে না, সিনেমাটা ছেড়ে দাও। মানে প্রথমে আপনার বাড়ি থেকে বাধা, সেই বাধা কাটিয়ে কোনো রকমে উঠলেন আবার শ্বশুর বাড়ি থেকে। এইবার শ্বশুর বাড়ি শোনো, আমার বাবাকে আমি গিয়ে বাপের বাড়ি গিয়ে বললাম যে শ্বশুরমশাই এই কথা বলেছেন। আমার বাবা বললেন, উনি এত বড় মানুষ, উনি যখন বলেছেন আমার মনে হয় না তোমার করা উচিত, তুমি করো না। হলো, আমার বন্ধ হয়ে গেল। 84-এ আমার বিয়ে হয়েছে, 86-এ আমার মেয়ে হলো, 87, 8, 9, 3 বছর আর 3 বছর, 6 বছর আমি কাজ করলাম না। কিন্তু মেয়ের যখন 2.5 বছর বয়স না, তখন আমি পাগলের মতন লাগতো আমার। আমি রাত্রে ঘুমোতে পারতাম না, আমার মনে হয় আমি অভিনয় না করলে মরে যাব এরকম। তখন এই নাটকের জন্য আমাকে চিরঞ্জিত ফোন করে বলল যে মায়ের মর্যাদা বলে, তখন ছিল ওই যাত্রা না, ওয়ান ওয়াল বলতো, থিয়েটার, এই গ্রামে গঞ্জের থেকে ডাক আসতো। বুম্বাও করেছে, বুম্বার সঙ্গে আমি 3টে থিয়েটার করেছি, একটা রাজাবাবু, একটা সহধর্মিণী, আর একটা যেন কি নাম, 3টে। তো তখন ওইটা ছিল, মানে যাদের নাম করা শিল্পী তারা গ্রামে গিয়ে দেখার জন্য লাখ লাখ লোক আর কি। তো ওই নাটকটা চিরঞ্জিত বলল যে অনামিকা তোকে করতে হবে। আমি বললাম হ্যাঁ আমি করব। নাটক করতে আপত্তি করেননি শ্বশুরমশাই, সিনেমা করতে বারণ করেছেন। এইবার চিরঞ্জিতের সঙ্গে যখন দেখা হলো, তখন ও আমাকে বলল, তুমি যে কোনো ছেলেকে জড়িয়ে ধরবে, তাকে নিয়ে বিছানায় শুয়ে পড়বে, তা তো তোর শ্বশুরমশাই তো আপত্তি করবেই। হ্যাঁ, সেই জন্য দেয়নি ওনারা। ও ভালোভাবেই বলল, ওনারা শিক্ষিত লোক এবং এই সমাজের ওনাদের একটা প্রতিষ্ঠা আছে, তো সেই জন্যই ওনারা সিনেমাটা করতে বারণ করেছে। এইবার তুমি যদি করতে চাও, আমার মনে হয় একটা বুদ্ধি আমি দিতে পারি। তুমি মোটা সোটা হয়ে যাও, আর ওই নাচ ফাচ আর করে বেরিও না, মোটা সোটা হয়ে যাও, তারপরে তুমি ক্যারেক্টার রোলে যাও, মা, বৌদি, কাকিমা, মাসিমা, এইসব চরিত্র করে। অনামিকা, আমার যেটা মনে হয় তুমি কিন্তু বাংলায় একটা জায়গা পাবে। মানে ওই রকম টাইপের ক্যারেক্টার যদি আপনি করেন। ও আমাকে এটা বলেছিল, ওই জন্য ওকে আমি সারা জীবন, ও জানে না আমি যে এটা জানি না আমার পডকাস্ট দেখে কিনা, কারণ এখন তো একসঙ্গে কাজও নেই আর দেখাও হয় না, তো সেই জন্য আমি জানি না। ও যদি দেখে তাহলে ও জানতে পারবে। কিন্তু আমি বলি এটা যে ওই আমাকে, আমি বললাম কী করে মোটা হব? বললো এক কাজ করো, দুপুরবেলা ফেনা ভাত খাবে আর রাত্রিবেলা পান্তা ভাত খাবে, খেয়েই দুবেলাই ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, আর মাথাটা একটু মানে এরম করে ঝুলিয়ে ঘুমোবে। আর বেল্ট বাঁধতে দিয়েছে পেটের জন্য, সিজার বেবি, বেল্ট বাঁধবে না, এক্সারসাইজ করবে না। হ্যাঁ, এগুলো করে দেখো না, আমার মনে হয় তুমি মোটা হয়ে যাবে। পরদিন থেকেই আমি শুরু করলাম। আমাদের একজন রান্নার ঠাকুর ছিল ওই বাড়ি, শ্বশুর বাড়িতে, এই উড়িষ্যার,
কুড়ে ঠাকুর বলে না, হ্যাঁ, সেই হ্যাঁ, রান্না ঠাকুর। করা। হ্যাঁ, হ্যাঁ। তো সেই ঠাকুর, তার নাম ছিল রাম। আচ্ছা। এবার আমি নতুন বউ, আমাকে খুব ভালোবাসতো। আমি ডেকে আস্তে করে বললাম, রামদা আমার জন্য একটু বাটিতে করে একটু ভাত তুলে তার মধ্যে সেটা আমাকে দিও। ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলছে, কেন ফেনাবাদ পান্তাবাদ আপনি খেতে যাবেন? এই তো হলো। পরের দিন আমার শ্বশুরমশাই, একটা চেয়ার আছে, তুমি এর পরের দিন আমার বাড়িতে গেলে দেখাবো, বড় এরকম চেয়ার। যে যায় সেই বলে, বাবা এই চেয়ার কোথা থেকে এলুম? চেয়ার তো সেই রাজরাজাদের দেখেছি। ওইখানে বসে থাকতেন আমার শ্বশুরমশাই খাওয়া দাওয়ার পর। উষা, খেতে খাবে না তুমি? খেয়ে নাও। আমি দেখাতাম অনেক কাজ করছি। আমি এসে বলতাম, বাবা আপনি যান ওপরে গিয়ে ঘুমোন, আমি খেয়ে নেব। আমার না একটু পেটটা লাগছে, তো ওই জন্য আমি এত তাড়াতাড়ি খাবো না। বললাম, ওনারা খাওয়া দাওয়ার পর একটু বসে গল্প করে সব দোতলা তিনতলায় চলে যেত। ঘুমিয়ে আবার ঠিক 5টার সময় অ্যালার্মের মতন আসতো, চা দেওয়া হতো ওনাদের। হ্যাঁ, আমি বললাম, বাঁচা গেল। আমি ওই ফেনা ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমিও ঠিক ওই 5টার আগে ঘুম থেকে উঠতে রাখলাম। 3 মাস বাদে ওয়েট নিয়ে দেখলাম আমি 3 কেজি ওজন বেড়ে গেছে আমার। এইবার আমাকে চিরঞ্জিতকে আর বলতে পারছি না, অটোমেটিক্যালি নিজের মধ্যেই হচ্ছে। ফেনা ভাতটা পরিমাণে একটু বাড়িয়ে দিলাম আরও। হ্যাঁ, তো এই করে করে আমার হলো। তার মধ্যে অনেকেই জানে, অনেক পডকাস্টে আমি বলেছি, তুমি হয়তো জানো না, যে এই যে বম্বের যতগুলো হিরোইন, মানে যেখান থেকে আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উঠলো, অমর সঙ্গী, হ্যাঁ। বিজয়তা পণ্ডিত, তুমি কি জানো যে ওর একটা হু হাও নয়, সমস্তটা পুরোটাই ডাবিং আমার। পুরোটাই 10 জন হিরোইনের। ওরা কি কথা বলবে? ওরা হু করতে গেলে হু এরম করবে। হ্যাঁ, ওই আমাদের বাংলাদেশের হু ওরা বলতে পারবে না। পুরো 10খানা ছবির হিরোইনের ডাবিং আমার করা। এবং এই জুহি চাওলার ডাবিং করে NT1 স্টুডিওয়ে আমি দাঁড়িয়ে আছি। আমাকে একজন ফর্সা সুন্দর লম্বা চওড়া ছেলে, ওর নাম বিজয় খেমকা, প্রডিউসার, ও হঠাৎ এসে বলছে, আরে দিদি বিয়ে করলেন, বাচ্চা হলো শুনলাম, কবে আসবেন? আর কি ছবি টবি করবেন না? আমি বললাম, না, বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে একটু আপত্তি করে সিনেমা করা। তখন বলছে, দিদি ওই দেখুন ওনারা একটু আপনার সঙ্গে কথা বলতে চায়, ও বাংলাদেশ থেকে এসছেন, তা আমি ডাকবো? বললাম, হ্যাঁ ডাকো। এবার ওনাদের 3 জনকে ডাকা হলো। তার মধ্যে লম্বা চওড়া যিনি, উনি এসে বললেন, নমস্কার দিদি, আমরা ঢাকা থেকে আইছি, তো এইখানে কলকাতায় একখান ছবি করুন বললা। তো সেই ছবিটা আমরা দূর থেকে আপনাদের দেখা একটা চরিত্র, যেটা মনে হইলো আপনি যদি করেন খুব ভালো হইব। আমি বললাম, ও আচ্ছা, আপনি করবেন দিদি? আমি বললাম, সেটা তো আমি এখন বলতে পারবো না, আপনারা কালকে সকালে আমাদের বাড়িতে আসুন, আমি বলে দেবো আপনাদের। পরের দিন সকাল 11টার সময়, বাংলাদেশের লোকেরা ওরকম করে, এত বড় মিষ্টির বাক্স নিয়ে এসছে। আর আমার শ্বশুরমশাই, আমি তাকেই দেখছি যে ঘরে বসে মক্কেল নিয়ে কথা বলছেন। ঠিক তার আগে আমি রাত্রিবেলা খাওয়ার সময় বলে রেখেছিলাম যে, বাবা 2-3 জন লোক আসবে, একটু আপনার সঙ্গে কথা বলতে চায়, আমি একটু বলবেন ওদের সঙ্গে? তখন বললো, ঠিক আছে নিয়ে যেও। এইবার কথাটা হয়ে গেলে আমি গিয়ে বললাম, বাবা এবার ডাকবো? দেখছি একজন মক্কেলের সই হচ্ছে, সই করে ওনাকে বললো যে আপনি আসুন। বলে এই ভদ্রলোকদের নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ভদ্রলোকদের বললাম যে আপনি এনাকে বলুন। ওনারা এই সেম কথা, বাংলাদেশের ছবি। আমার শ্বশুরমশাই বললেন, ওকে কি বাংলাদেশ যেতে হবে? বললো, না না, আমরা সবটাই কলকাতায় করব। বললো, ও কলকাতাতেই হবে, ঠিক আছে করুক।
বিশ্বাস করবে না, আমার গিয়ে দৌড়ে আমার ঠাকুরের আসনের সামনে গিয়ে আমার মনে হলো যে ঠাকুর যেন আমার ডাক শুনলেন। আমি এটা 90-তে রিলিজ করেছিল, এবং যার রেকর্ড বাংলা ছবিটা আজও কেউ ভাঙতে পারেনি। কি নাম বলো? ওই রকম হিট ছবি নেই বাংলায়। বেদের মেয়ে ইয়েস, বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে শুরু হলো আমার সেকেন্ড ইনিংস। আচ্ছা, অসম্ভব, এ বিষ কিছুতেই নামানো যাইব না, কিছুতেই না। দাঁড়াও, তোমরা দাঁড়াও। আমার বিজয়কে ভালো না করে তোমরা কেউ যেতে পারবে না। কিন্তু তা কি করে সম্ভব? রাজকুমারকে যে সাপে দংশন করেছে সে সাপ আনতে হইলে মরণ বিন বাজাইতে হইব, আর সে বিন যে বাজাইব তার গলা দিয়া রক্ত উঠব, সে মইরাও যাইতে পারে। এই বেদের মেয়ে জ্যোৎস্না থেকে আজও চলছে, এবং বেদের মেয়ে জ্যোৎস্না ওই রকম হিট হলো। তারপর থেকে তো ছবি করছি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2000-এ। এবং মানে আমাকে কেন নিল হরনাথ চক্রবর্তী, এবং বললাম না যে বুন্ডা মানে বন্ডিংটা কিভাবে আসে, মানে বুম্বার সঙ্গে আমার বন্ডিংটা। ওই প্রসঙ্গে আমি যাচ্ছিলাম যে ওই যে আপনি শ্বশুরমশাই হ্যাঁ বলে দিলেন, তারপর থেকে অনামিকা শাহ সেই একদম মানে উষা থেকে আবার সেই অনামিকা শুরু। কিন্তু দুঃখের বিষয় উনি দেখে যেতে পারলেন না এই ধরনের চরিত্রে। আমি আচ্ছা, উনি মারা গেছেন। তো অনেক বছর ওই আমি ছবি করেছি, ছবিতে চলে এলাম, পর ছবি হিট করছে। উনি বোধহয় 98-এ মারা গেছেন। আমার 2000 সালে রিলিজ করলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এবং তারপরে তো ঘাতক, যেটা তো ওরে বাবা, ওটা ওই প্রসঙ্গে আসছিল। ওটা অনেকেই, আমার মনে হয় সিনেমার নাম হয়তো অনেকেই জানেই না, ওই বিন্দু মাসি জানে। হ্যাঁ, এইবার কি হলো এইটুকু না বললে হবে না। এই যে ছেলে মেয়েদের, বাচ্চাদের, আমার নেগেটিভ রোল আমি করছি। আমার মেয়ে তখন স্কুলে পড়ে। একদিন স্কুল থেকে এসে মুখখানা গম্ভীর। আমি তাড়াতাড়ি ওকে খেতে টেতে দিয়ে আমি বলছি, কি হলো মা, খেয়ে নাও। না, আমি খাবো না। মানে আন্টি বকেছে, নিশ্চয়ই কিছু অন্যায় করেছ। বলছে না। তাহলে সব আমাদের টিচাররা সবাই বলেন, আমার বন্ধুরা সবাই বলেন যে আন্টি এত ভালো, এত সুন্দর, আর আন্টি খালি দুষ্টু পাঠ করে, তুমি দুষ্টু পাঠ করবে না। আমার না, বিশ্বাস করো, একটিমাত্র সন্তান, সে কষ্ট পাচ্ছে এই নিয়ে। আমি বললাম, আচ্ছা মা তুমি খেয়ে নাও, আমি আর করবো না দুষ্টু পাঠ। খাওয়ালাম, কিন্তু আমি ভেতরে একদম রেডি হয়ে গেলাম, নেগেটিভ রোল আমি আর করব না। আমি প্রায় 6 মাসের মধ্যে 5খানা নেগেটিভ চরিত্র ছেড়ে দিলাম। দেবার পরে একদিন ফোন এসছে, তখন তো ল্যান্ডলাইন, মোবাইল হয়নি। ফোন এসছে, আমি গিয়ে ধরেছি। অনুপ সেনগুপ্ত ডিরেক্টর, সে ফোন করে বলছে, কি করছেন দিদি? আর কি আর করবো, এই তো বাড়িতে আছি। বললো চলে আসুন না আমার বাড়িতে, ওর নিউ বালিগঞ্জে বাড়ি। তো আসুন না। আমি কেন, কি হয়েছে কি? বলে আসুন, তারপর দেখবেন। এইবার আমি গেছি সন্ধ্যে 6টা না 6:30, গিয়ে দেখি ও ড্রয়িং রুম ভর্তি সব ঘ্যাম বড় প্রডিউসার, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, যে গান লেখে সে, যে এইরকম সব টাকাজি সব তখন বিগ প্রডিউসারেরা। তো অশোক ধনুকা, এরকম সব আমি দেখি মঞ্জিল ব্যানার্জি একখানা স্ক্রিপ্ট নিয়ে বসে পড়বে বলে রেডি হয়েছে। তো আমি গেলে আমাকে চেয়ার দিল, আমি বসলাম, মঞ্জিল ব্যানার্জির স্ক্রিপ্টটা শুনলাম। পুরোটা পড়া হয়ে গেল, সবাই তো চোখের জল ফেলছে, করছে, দারুণ বলছে। আমি মনে মনে ভাবছি, এখানে আমার কি রোল? আমাকে কেন অনুপ ডেকে আনলো?
তারপর আমি বেরিয়ে অনুপের কাছে গিয়ে বললাম, অনুপ, এখানে তো আমার কোনো রোল নেই, আমায় কেন ডাকলে শোনানোর জন্য? অনুপ বলছে, আপনার রোল নেই? আরে আপনিই তো মা। আমি কথা বলতে পারছি না। আমি বললাম, আমাকে মা দেবে? বললো, কেন দেবো না, আপনি কত বড় অভিনেত্রী, এবার সেটা প্রমাণ করে দেবেন দর্শককে। এটা আপনি কোন ওই শ্বশুরবাড়ি জিন্দাবাদের কথা বলছেন না? ছবিটার নাম বলি, তারপর বুঝতে পারবে। আমাকে বলল, আমি তো কিরকম একটা ট্রান্সের মধ্যে বাড়িতে এলাম, এসে আমি ভাবলাম আমাকে অনুপ এই মায়ের চরিত্র দিল, পজিটিভ মাদার। আমি পারবো তো ভগবান, আমি করতে পারবো তো? আমি খালি চোখ পাকিয়ে টাকিয়ে ওই সবই করে গেছি, আমি তো এরকম সফট চোখ, সফট কথা, আমি পারবো ভাবছি। গেল, সেই ছবিটার নাম মায়ের আঁচল। মানে সুপার ডুপার হিট হলো। বিজলি সিনেমায় একটা কাট আউট দিয়েছিল আমার, পা থেকে মাথা পর্যন্ত লাল পেরে শাড়ি, এত বড় সিঁদুরের টিপ চুল ছাড়া, আমার মাথার উপরে বুম্বা। এটা 1 বছর ধরে ছিল। এখানে আমি একটু ইন্টারাপ্ট করবো। আমার জীবনে প্রথম আমি সিনেমা হলে গিয়ে ফার্স্ট সিনেমা বাবা মায়ের সঙ্গে গেছিলাম, এখন আমি ছোট, এত বুঝতাম না, মায়ের আঁচল সিনেমাটা দেখেছিলাম ফার্স্ট। তো সেটাই যে মায়ের আঁচল দেখে এইবার ইন্ডাস্ট্রির চেহারাটা একটু বদলাতে লাগলো। হ্যাঁ, অনামিকায় কি করেছে, তারপর থেকেই হলো হরনাথ চক্রবর্তীর সাথী হিট, সূর্য হিট, সঙ্গী হিট, প্রতিবাদ হিট, মানে চলছে এরকম ছবি। আপনি দেখেছি ম্যাক্সিমাম মানে স্টারদের মধ্যে প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ, এই দুজনের সঙ্গে অনেক ছবি করেছেন। না, জিতের সঙ্গে 10খানা। 10খানা? হ্যাঁ, আর প্রসেনজিতের সঙ্গে 100খানা। 100খানা? বাপরে, কেমন বন্ডিং! আমি ক্যামেরার মধ্যে তো অনেক রকমের চরিত্রে থাকেন, কখনো মা, কখনো খলনায়িকা, কখনো কড়া শাশুড়ির চরিত্র, কিন্তু ক্যামেরার বাইরে বুম্বাদার সঙ্গে অনামিকা স্যার কেমন সম্পর্ক? ক্যামেরার বাইরেও যা, ক্যামেরার সামনেও তাই। তাই বলে ক্যামেরার সামনে হয়তো ওকে গালাগাল দিচ্ছি, মারছি, ধরছি, সামনে সেটা করি না, কিন্তু তার থেকেও বেশি হয় অভিমান। হ্যাঁ, আমি রান্না করে পাঠালাম, আমি তোমার জন্মদিনে, তুমি ছিলে না, আমার কষ্ট হয় না বুঝি না, এরম বললাম। কি করবো বলো, আমি তো ছিলাম না, বম্বে ছিলাম, আমি জানি তোমার কষ্ট হয়েছে, তুমি পাঠিয়েছো খাবার, আবার ফেরত গেছে, আমি জানি। এই 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 সম্পর্ক। মানে এবং ওনার স্ট্রাগেল, আপনার স্ট্রাগেল, মানে দুজনই জানেন যে কিভাবে। আমি মনে করি আমার গুরু অনেক রকম অর্থে হয়। গুরু খালি শিক্ষা দিলেই হয় না, গুরু ব্যবহার, সেটাও গুরু যদি শিক্ষা দেয়। গুরু আজকে এই জায়গায় বসে আমি এই প্রথম বলছি যে আমি প্রতি মুহূর্তে ভাবতাম যে বুম্বা এইভাবে আমাকে, স্ক্রিপ্টটা শোনার পরেই মনে হতো বুম্বা এইভাবে আমাকে কোশ্চেন করবে, তাহলে আমার কিরম জবাব দেওয়া উচিত, তাহলে আমাকে এই রকম জবাব দেওয়া উচিত। এবং তুমি বিশ্বাস করবে না, আজও পর্যন্ত বুম্বার সঙ্গে যত ছবি আমি করেছি, বুম্বাও কোনোদিন গ্লিসারিন চোখে দেয় না, কোনো দিন না, আমিও তাই, আমাদের লাগে না। কোনো একটা জায়গায় একটা ছোট্ট সিন ছিল, যেটা আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আপনি একবার বলেওছিলেন যে কোনো একটা অভিমান হয়েছিল দুজনের মধ্যে। সেটাই শিক্ষা। ও আমার কাছ থেকে, ও আমাকে বুঝে যেত যে অনামিকাদি, যার জন্য ওই বলেছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদের সময়, যখন সবাই হরনাথ চক্রবর্তীকে বলছে, হরা তোর কি মাথা খারাপ হয়ে গেছে, এই রোল হেমা মালিনী করেছে, বম্বের জামাই রাজা, সেই গল্পই তো শ্বশুরবাড়ি জিন্দাবাদ, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, কিন্তু ছবি চলেনি, তো সেই ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ। হেমা মালিনীর রোল তুই অনামিকা সাহাকে দিয়ে করাবি, ওই গ্ল্যামার ও পাবে কোথায়? অনামিকা সাহার কি গ্ল্যামার আছে? হ্যাঁ, হেমা মালিনীর রোল করে,
বুম্বা তখন একটি কথা বলেছিল, গ্ল্যামার দিয়ে সব হয় না। ওই ছবি তো চলেনি। এখানে আমরা অনামিকা সাহা ভেবেছি উনিই করবেন। গ্ল্যামার ছাড়াও অভিনয় দিয়ে মানুষের মন জয় করা যায়, আমার বিশ্বাস অনামিকা দি সেটা পারবে। সেই থেকে ওকে আমি আমার গুরু মনে করি, এবং ও আমার ভেতর থেকে অভিনয় যাতে বেরোয় তার জন্য ও যা করতো না, বলল পরিবার দেখনি, অবশ্যই এই ছবিটা দেখো। মানে মায়ের আঁচল সুপার ডুপার হিট, পরিবারও হিট, কিন্তু আমার নিজের ভালো লাগে পরিবার। মানে আমার সৎ ছেলেও আমাকেই বাঁচাতে গিয়ে ওর হাতে লরির চাকা হয়ে গিয়ে ও নুলো হয়ে যায় বুম্বা। তো কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি ওই সৎ ছেলেকে। এবার অনুপ সেনগুপ্ত সেট পড়েছে NT1 স্টুডিওয়, হচ্ছে। আমাকে আগের দিন শুটিং শেষ হলে অনুপ এসে বলল যে দিদি কালকে বুম্বা একটু তাড়াতাড়ি চলে যাবে, আপনি একটু তাড়াতাড়ি আসবেন, হ্যাঁ সকালে। আর যতই হোক আমার না ওই সকালবেলাটা তাড়াতাড়ি যাওয়াটা আমার একটা ভীষণই হয়, হ্যাঁ। তো আমি বললাম কটায় আসবো? বললো 9টার মধ্যে চলে আসুন। কারণ বুম্বা বলেছে 10টায় চলে যাবে, আপনার হাফ অ্যান আওয়ারের মধ্যে হয়ে যাবে। বললো হ্যাঁ তা হবে, ঠিক আছে। কিন্তু আমি স্টুডিওতে গিয়ে পৌঁছলাম 9:20-তে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, বেশি মেকআপ না, লম্বা চুল, আমার তখন মাথায় এতখানি চুল। তো ও সেই চুল ছাড়া সিঁদুরের টিপ আর সাধারণভাবে শাড়ি পরা মায়ের ওখানে সেট ফেলেছিল NT1-এ। তো মাটির ঘর, 2টো সিঁড়ি আছে এবং একটা ভাইটাল সিকোয়েন্স। অবশ্যই দেখো ছবিটা, পরিবার দেখো। তো সেখানে আমি বসে থাকবো, মানে আমার যে নিজের ছেলে রাজা করেছিল রাজা চ্যাটার্জি, আর আমার বর করেছিলেন দুলাল লাহিড়ী। তো এই আমার নিজের ছেলে যে, সে তার চাকরিটা কিন্তু মুম্বাই করে দিয়েছিল, কিন্তু বুম্বা ওকে বলতে বারণ করেছিল, কেউ সেটা জানতো না, আমি জানতাম শুধু। আর ও সেই চাকরি পেয়ে, অত বড় চাকরি পেয়ে ফ্ল্যাট কিনে বাবা মাকে বলছে না এই মাটির বাড়িতে তোমাদের ফেলে রাখবো না, তোমাদের আমার ফ্ল্যাটে চলো। এবার বাবা মাকে ফ্ল্যাটে নিতে এসছে, ট্যাক্সিতে উঠেছে, দুলাল লাহিড়ী চিৎকার করছে, কি হলো এত দেরি হচ্ছে কেন? এইবার আমাদের উঠোনে একটা তুলসী মন্দির আছে, যেখানে আমি জল দিই, প্রণাম করি, আগে দেখানো হয়েছে। এইবার আমি দেখছি চতুর্দিকে তাকিয়ে বুম্বাকে কোথাও দেখতে পাচ্ছি না, হ্যাঁ। বুকটা ফেটে যাচ্ছে, কোথায় লুকিয়ে আছে কে জানে। আমি জানি ও কষ্ট পাচ্ছে, আমি চলে গেলে কে ওকে খেতে দেবে, কে ওকে রান্না করাবে, ও ডান হাতি তো নুলো, হ্যাঁ। এই ভাবতে ভাবতে আস্তে আস্তে করে ট্যাক্সির সামনে, এইবার ওঠো আমার বর বলছে, এবার পাটা শুধু ট্যাক্সির এখানটায় দেব, দিয়েই নামিয়ে দিয়েছি পাটা। বললো কি হলো, উঠলে না কেন? বর বলছে। আমি বললাম না আমি যাব না, তোমরা চলে যাও, আমি যাব না, আমি যাব না, আমি যাব না বলে আমি ব্যাক করেছি। এসে ওই তুলসী মন্দিরের সামনে বুম্বা দরজার পেছনে গিয়ে দরজার আড়াল থেকে ওর আলাদা শট নিয়েছে ক্যামেরায়, দেখছে আর চোখ দিয়ে জল পড়ছে। আমি যেই দৌড়ে এসছি ও দৌড়ে গেছে, গিয়ে বলছি কি মা, ও মা তুমি গেলে না, ট্যাক্সি যে চলে গেল। আমি যাব না, তোকে ছেড়ে আমি কোথাও যাব না বাবা, কোথাও যাব না বলে জড়িয়ে ধরলো। মা ছেলের কান্না এখানে শেষ, আমি রয়ে গেলাম। এবার 2-3 দিন হয়ে গেল, আমি ওই একখানা ছবি আছে ছোটবেলাকার, আমার সৎ ছেলে আর আমার 2 ছেলে মেয়ে আর আমার বর। তো ওই ছবিটা ওপরে একটু নোংরা হয়েছিল, সেটা নিয়ে এসে ওই সিঁড়ির ওখানে বসে বসে আমার শাড়ির আঁচল দিয়ে এরকম করে মুছছি। শটটা এখান থেকে শুরু হবে, সেই সিনটা হবে সেই দিন যেদিন বুম্বা চলে যাবে বলেছে।
আমি দৌড়ে বেরিয়েছি। অনুপ এসে বলছে, কি আপনি এখনো শাড়ি পরেননি দিদি, বুম্বা চলে যাচ্ছে। আমি বললাম, একটু বলো না অনুপ, যে অনামিকাদি বললো যে শুধু শাড়িটা পরবে, 10 মিনিটও লাগবে না, একটু বলো গিয়ে। অনুপ বললো, ও কি শোনে, আপনি তো জানেন ও শুনবে না, ওর দরকারি কাজ আছে। আমি বলো না, অনামিকাদি রিকোয়েস্ট করেছে, একটু একটু 10 মিনিটের জন্য। আমি কোনো রকমে শাড়িটা পরে আমি গিয়ে দেখি কি, ওমা সেটের ওখানে ম্যান নেই, মানে ক্যামেরা আছে, হ্যাঁ, ডিরেক্টর নেই, কেউ নেই। চতুর্দিকে তাকিয়ে ডাকছি, অনুপ তোমরা কোথায়, সব শট নেবে না? হঠাৎ অনুপ মাথা নিচু করে ঢুকে বলল, না বুম্বা চলে গেল, ওকে রাখতে পারলাম না, এই শটটা নেওয়া যাবে না। আমার বিশ্বাস করবে না, বুকটা ফেটে ভেঙে যাচ্ছে, কান্না আসছে, তাও চেপে রাখছি। ওরা বড় বড় হিরো তো, আমি ক্যারেক্টার রোলে অভিনয় করি, আমার কথা কেন শুনবে? হিরোইনরা বললে তাও হয়তো রাখতো, বড় আর্টিস্ট। ঠিক আছে, আর কখনো এরকম হবে না, প্রতিজ্ঞা করছি। আর ওই ছবিটার দিকে তাকিয়ে আছি, বুকের মধ্যে যে কি হচ্ছে তোমাকে আমি এখনো বলতে গেলে আমার সেই বুকের সেই কান্নাটা মনে হয় জমা রয়েছে। তো আমি একটু পরেই বোমা ঢুকে, কিরে অনু শটটা নিবি তো? আমি না ওর গলা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়েছি। নে 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 শটটা নে বলে ও ভেতরে ঢুকে গেল। শট নেওয়া হচ্ছে। ক্যামেরাম্যান ছিল ম্যাড্রাসের। উনি এসে ক্যামেরা সেট করে ডিরেক্টর বলল, হ্যাঁ বুম্বা শট নিচ্ছি। বুম্বা কোনো শব্দ করলো না। অ্যাকশন। আমি ছবিটাতে এরকম করে 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 মুছছি, কিন্তু তখন আমার চোখের জল কিন্তু পড়েনি, ভেতরে একদম ফেটে যাচ্ছে। এমনি চোখের ভেতরে জল আছে, টস টস করে যে কান্নাটা সেটা আসেনি। এইবার আমি মুছছি, হঠাৎ বুম্বা এলো পেছন দিক থেকে, দাঁড়িয়ে বলল, ওমা তুমি এখানে কি করছো? তারপরে এরকম নিচু হয়ে দেখে বলবে, ও মন খারাপ লাগছে না ওদের জন্য, তুমি যাবে, 2 দিনের জন্য দিয়ে আসবো আমি। ঠিক আছে 2 দিন গিয়ে থাকো, তারপর আবার চলে এসো। মা, ও মা কথা বলছো না কেন? এই বলা ধাপ করে আমার ডান সাইডে বসে পড়লো, সিঁড়ির ওপরে বসে পড়লো। ও মা এই বলেছে, আমার একদম ভেতর থেকে কান্না কাকে বলে, ওকে জড়িয়ে ধরে কান্না। সেই কান্না আর থামে না। ডিরেক্টর, ক্যামেরাম্যান সবাই এসে বলছে, দিদি শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, দিদি হয়ে গেছে। আমার বোমা পিঠে হাত চাপড়াচ্ছে আর বল, না কাঁদতে দে। কি কোনো বলেছিলাম কি না? তখন অনুপ সেনগুপ্ত বলছে যে, অনামিকাদি এটা পুরোটাই বুম্বার নাটক। বুম্বা বলল যে এই সিন অনামিকাদির কাছ থেকে কি করে বার করবি, এটা ভাবছি তো। আমি বলে দিচ্ছি, কারণ বুম্বা তখনই জানে যে আমি ওকে কি চোখে দেখি। ও যদি এতটুকু ব্যথা দেয় আমি কতখানি কষ্ট পাবো। কোনো দিনও চাইনি যে আমি একেবারে বিশাল কিছু হয়ে যাই, কারণ আমার শুরুটা তো সেইভাবে হয়নি। শুরুটা সবাই ল্যাং মেরেছে, আমার কাগজে কোনো দিন নাম বেরোয়নি। আনন্দবাজার পত্রিকায় আমার ছবির সকলের নাম বার করতো, আবার ছবির যে চরিত্র করেছি সেই নামটা দিত, কিন্তু অনামিকা সাহা দিত না। হ্যাঁ, কী ছিল ওদের, আমি পার্টি দিতাম না, আমি রিপোর্টারদের খাতির করতাম না, এইসব অনেক কারণ আছে যার জন্য আমার প্রতি একটা জেলাসি ছিল সকলে। প্রত্যেক ইন্ডাস্ট্রিতে নানা রকমের তো এই পলিটিক্যাল একটা তো তখন ছিল। এখনকারের মেয়েরা এইসব বদার করে না, কাজেই এখন ওইসব নেই। তুই না দেখলে আরেকজন দেখবে, যা তোকে দেখতে হয় না, এই স্টাইল আমার। এইটা এখনকারের ছেলে মেয়েদের এইটা কিন্তু, এই অ্যাটিটিউডটা ভীষণ ভালো লাগে, কিন্তু সেটার মধ্যেও বাড়াবাড়ি আছে। আমাদের বাংলার আরেকজন গর্ব
বলতে গেলে মিঠুন চক্রবর্তী, মহাগুরু। তো ওনার সঙ্গেও আপনি অনেক ছবিতে কাজ করেছেন, বাঙালি বাবু ছবিতে আমরা দেখেছি। তো ওনার সঙ্গে আপনার কেমন বন্ডিং বা কিছু গল্প যদি থেকে থাকে দর্শকদের একটু বলেন। গল্প নয়, সত্যি বাস্তব। আমি প্রথম, আমার মেয়ের বয়স তখন 7 কি 8, সেই সময় হঠাৎ মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটা ছবির অফার এলো। মিঠুন, ঋতুপর্ণা, আমার রোলটা, এবং বম্বের ওই ভীষণ সুন্দর আর খুব নাচতো, নামটা এখন আর মনে নেই আমার, তো ও ছিল। এইবারে মিঠুনের সঙ্গে কাজ করব এবং উটিতে ওর হোটেলেই পুরো ছবিটা হবে, শুটিং মানে উটিতেই হবে, ওর মেনলি ওর হোটেলের মধ্যেই। তো আমি যখন উটিতে গিয়ে পৌঁছে আমার হোটেলে, মিঠুনই অভ্যর্থনা করে আমাকে নিল ভেতরে, ঘর বলল, হ্যাঁ রে ঘর, রুম পছন্দ হয়েছে? কি বলবো, প্যালেস, পছন্দ অপছন্দের প্রশ্নই আসে না। যাই হোক, আমার জীবনে দুজনের কথা আমি তো ভুলতে পারি না, পারবো নাও কোনো দিন। এক প্রসেনজিৎ চ্যাটার্জি আর এক মিঠুন চক্রবর্তী। কারণ মিঠুনের মতন মন, অত বড় হিরো, কিন্তু অত স্ট্রাগল করে জীবনেও দাঁড়িয়েছে, এবং আজকে যে এই জায়গায় ও দাঁড়াতে পারে ও নিজে তো জানতোই না, এবং যারা ওকে বলতো এ বাবা এই কালো মতন বাংলা থেকে কে একটা এসছে, তারাও দেখে গেল যে আজকে মিঠুন কি করতে পারে। সেই জন্য, কিন্তু ওর যে কত বড় উঁচু মনের লোক, মানে কি বলবো। এবং ও বম্বেতে কীরকম অ্যাটিটিউড নিয়ে থাকে আমি দেখিনি, কিন্তু বাংলায় আমাদের সঙ্গে মনে হতো আমাদের ঘরের কেউ, আমাদের আত্মীয় মনে হতো না। আমাদের 2 দিন 3 দিন শুটিংয়ের পরেই আমরা ভুলে গেলাম যে এটা মিঠুন চক্রবর্তী, এটা সেই বম্বের মিঠুন চক্রবর্তী। এক একটা শট দিত আর এসে আমাদের সঙ্গে গল্প করত। ঠিক 7-10 দিন শুটিং হয়ে গেল, হঠাৎ আমার বাড়ি থেকে ফোন গেল, আমার শ্বশুরমশাই মারা গেছেন। আমি তো শুনে দেখি, সেটা আমার কাছে তো ফোন নেই, তখন মোবাইল হয়নি। মিঠুন চক্রবর্তীর ওখানেই এসছে রিসেপশনে। মিঠুন খবরটা পেয়ে আমার কাছে এলো, এসে প্রথমে আমার এরম টেনে নিল, নিয়ে বলল, শোন একটা খারাপ খবর আছে তোর। আমি তাকালাম, আমি ভাবলাম আমার মেয়ের কিছু হয়েছে কিনা। বলল, তোর ফাদার ইন ল গন, চলে গেছে। আমি, হ্যাঁ কি বলছো তুমি? বললো, হ্যাঁ। আমি কি করব, আমাকে তো যেতে হবে, আমি তো ছেলের বউ। কি বলছো? আমাকে তাহলে তুমি ফ্লাইটের টিকিট কাটার ব্যবস্থা করে দাও, প্রডিউসারকে বলে আমি চলে যাব। আমাকে বলছে, দাঁড়া আমাকে ভাবতে দে, তুই চলে গেলে এই প্রডিউসার মরে যাবে, আর তো এর সেট ফেট করতে পারবে না, তো আমি ভেবে তোকে বলছি। পরের দিন শর্ট হলো, মিঠুনের ছিল না, মিঠুন ছাড়া আমাদের কিছু মিঠুন কোথায়? বললো কোথায় একটা গেছে। বললাম, আমাকে কবে বলবে? 2 দিন হয়ে গেল তো, তার মানে বডি আমি দেখতে পেলাম না। তারপর আমি বললাম যে, মিঠুন যখন ফিরলো রাত্রিবেলা দেখা করে বলল, শোন অনামিকা, আমি একটা কথা বলি তোকে, দেখ কাজ করতে এসছিস, অভিনয় করতে এসছিস, সেটা তো আমি জানি, এবং এটাও ঠিক যে তোর শ্বশুরমশাই মারা গেছেন, তোকে থাকা উচিত। তবে আমি একটা জিনিস, ওর বউয়ের নাম করে বলল, যে ওর সঙ্গেও আলোচনা করলাম, তোর কাজের দিন উপস্থিত থাকতে হবে। তো তুই ফোন করে জেনে নে তোর বরের কাছ থেকে কাজ কবে, তার আগের দিন তোকে আমি পৌঁছে দেবো, কথা দিয়ে দিলাম। তুমি ভাবতে পারো একটা হিরো এই লেভেলের বম্বে বাংলার, আমি পরের দিন শুটিং করছি, একটা লোক এত
এত বড় একটা মানে 5-6 বাটি হবে টিফিন ক্যারিয়ার নিয়ে ঢুকলো, লাঞ্চ ব্রেক দিয়েছে, আমাকে এসে বললো "ওই ওখানে রাখ, কারোর সঙ্গে মেলাবি না, এখানে সোফাতে বসে"। বললো, আমাকে বললো তুই খেয়ে নিবি, এটা আলাদা করে আমার ঠাকুরকে বলা, নিরামিষ, কারোর সঙ্গে যেন ছোঁয়া না লাগে, এটা তুই খাবি, যে কদিন তুই এখানে আছিস এটা খাবি। প্রত্যেক দিন দুবেলা আমাকে ওই আলাদা নিরামিষ খাবার। আলাদা রান্না করে ওর রুম থেকে খুব ঠাকুরকে বড় দিয়ে। মনের মানুষ। অনেক বড়, আমি কোনো অভিনেতার মধ্যে ও মানে পাই না দেখতে। এবং আমি বুম্বার আছে, বুম্বারও ওই রকম মন মানসিকতা, ওই জন্যই বললাম। কিন্তু এনারা মিঠুন প্রচুর যেন কষ্ট আরো করেছে। আরো মিঠুন যা কষ্ট করেছে জীবনে, ওর জীবনী শুনলে ও বলে যেত রাত্রিরে, আর আমরা যে কজন শিল্পী থাকতাম দর করে কাঁদতাম আমরা, আর ও হেসে হেসে গল্প করে যেত। বললো দেখ, দেখিয়ে দিয়েছি শালাদের যে অভিনেত্রী বম্বের, যে ও তো একটু খিস্তি ফিস্তি করে কথা বলে, ওকে শ্রীদেবীকে বলেছিল, শ্রীদেবী জিজ্ঞেস করেছে স্ক্রিপ্ট শোনার পরে যে হিরোটাকে, তো বলেছে মিঠুন চক্রবর্তী। বলে হ্যাঁ, ও বাঙালি হ্যায় না, কেলকে মার্কা তো কালো হ্যায়, ও करेगा नहीं करेगा, मैं नहीं करेंगे, ऐसा হিরো নেই চলেগা, যে ওই কেলে মার্কা হিরো আমি কাজ করব পরে না। ওনার সঙ্গেই প্রেম। হ্যাঁ, প্রেম এবং বিয়ে, ওদের তো বিয়েও হয়েছিল, কিন্তু শ্রীদেবী বলেছিল তোমার বউকে ডিভোর্স করতে হবে। তখন কি যোগিতা বালিকে বিয়ে হয়ে গেছে, তখন ওর ও। 2 ছেলে হয়ে গেছে। ও ও তো 3 ছেলে, আর একটা কলকাতা থেকে নিয়ে গেল মেয়ে, হুম, ওই সেই ইয়ের মধ্যে পড়েছিল। হ্যাঁ এটা একটা আমি ভাবতে খবর পারো দেখেছি। তুমি একটা ডাস্টবিনের মধ্যে একটা হ্যাঁ। বাচ্চা পড়ে আছে, ও না, অ্যাডাপ্ট ওনার করে। এই জিনিসটা আমিও ছোট থেকে বললাম শুনেছি তো, যে প্রচুর। ওই মন তুমি, আমি আমার জীবনে এই 50 বছর হতে যাচ্ছে, আমি কারো কাছ থেকে পাইনি। কাজে ওকে এক সময় মনে হতো মানুষটা ও ভগবান। ও যা বলতো, ও জ্যোতিষী যা যা বলেছে আমার মিলে গেছে। আমাকে খালি বলতো অনামিকা চিন্তা করবি না, তোকে সালা এই ইন্ডাস্ট্রি একটা জায়গা দিতে হবে। আমি অভিনেতা হিসেবে বলতে পারি যে আমার জীবনে 2জন পুরুষ মানুষ বলতে, একজন প্রসেনজিৎ চ্যাটার্জি আর একজন মিঠুন চক্রবর্তী। কারণ মিঠুনের বাঙালিবাবু যারা দেখেছেন, দর্শক বন্ধুদের বলছি, বাঙালিবাবুতে যখন ওই বুলডোজার নিয়ে এসে বস্তি ভাঙতে গেল, তখন আমি এসে 2 হাত এরকম করে বলেছিলাম চালা চালা, বুলডোজার দিয়ে সমস্ত বস্তি ভেঙে দিচ্ছিল, চালা দেখি তোর কত বড় সৎসাহস, তোর মায়ের বুকের ওপর দিয়ে চালা বুলডোজার। আপনারাই ডায়লগ শুনতে চান, গ্রামেগঞ্জে গেলে বাঙালিবাবুর ডায়লগ বলো। ওই সময় মিঠুন কি করেছিল জানেন? আমি বুলডোজারে উঠতে পারছি না, আমাকে গিয়ে গিয়ে ও বুলডোজারে নিজে উঠে দাঁড়িয়ে বলল আমি অঞ্জনা, আমার ভয় করছে, আমি উঠতে পারছি না। সে একটুখানি এর ওপর দিয়ে গিয়ে উঠতে হয়, এসে জড়িয়ে প্রায় আমাকে ধরে ওর পাশে, সিন ওখানেই এন্ড হয়। যারা বাঙালিবাবু দেখেছেন, এই মা ছেলে এই বুলডোজারে উঠে যাচ্ছে। তো এইটা কে করে, কজন করে শিল্পী? ওটা প্রসেনজিৎ করে, কিন্তু আমি তো আর সেরকম কারুকাজ। হ্যাঁ, জিতের মধ্যে অনেকটা, ওই প্রসঙ্গে আসতে জিতের যাচ্ছিলাম। মধ্যেও অনেক মায়া মমতা, ও যে কি ভদ্র ছেলে ও বলে আমি বোঝাতে পারবো না। ওনার প্রথম সিনেমাই মনে হয় আপনার সঙ্গে, মানে একদম। বাংলাতে প্রথম শট। ও আমি- এই গল্পটা একটু, মানে এই কাহিনীটা একটু এই বলুন যে। কাহিনীটা শোনো, 7ই ছবি। তার আগে আমাকে হরদা জিতের ছবিটা একটা স্টিল ফটো নিয়ে বলছে দিদি একে হিরো ঠিক করা হলো, দেখো তো কেমন লাগে। তো দেখে আমি বললাম দেখতে তো সুন্দরী, এখন অ্যাক্টিং কি করবে না করবে, বললো সেটা আমাকে চেষ্টা করতে হবে, যেভাবে ও বার করতে হবে, রোলটা তো চেহারাটা সুন্দর। আমি বললাম হ্যাঁ, যে কটা দেখালে, অনেকগুলো হিরোর ছবি দেখালো, তার মধ্যে কিন্তু একেই ভালো লাগছে। আমি বলেছি। তারপরে আমার ডেট এসে গেছে, প্রথম দিন শুটিং। আমি তখন যাত্রা করি,
যাত্রার গাড়ি আসবে NT1 স্টুডিও, 2টোর সময় আমি গাড়িতে উঠে গ্রামে শো করতে যাব। সরি। তো আমি হঠাৎ মেকআপ রুমে হরদা, দিদি আসছি একটু বলে ঢুকে বলল, দিদি একটা কাজ করবে, একটু তাড়াতাড়ি করে তুমি শাড়িটা পরে নাও। জিৎ না একটু ভয় পাচ্ছে, রঞ্জিতদার সঙ্গে প্রথম ছবি তো একটু নার্ভাস হয়ে যেতে পারে। রঞ্জিত মল্লিক তো বড় আর্টিস্ট, আর তোমার মধ্যে একটা কোথায় যেন একটা কি ব্যাপার আছে, তুমি সবাইকে ভীষণ আপন করতে পারো। আমি তোমার সিনটা, তোমার সঙ্গে যে সিনটা, এইটা আগে করব, পরে আমি রঞ্জিত মল্লিকের সঙ্গে করব। করো না, আগে আর পরে আমার অসুবিধে নেই, আমাকে তো তোমায় দুটোই ছেড়ে দিতেই হবে। এইবার আমার সঙ্গে সিন করতে আমি এসছি, এসে আমি হরদাও খুঁজছে, আমিও ভাবছি ছেলেটা গেল কোথায়। এর মধ্যে না ছেলেটা এলো, এসে আমাকে প্রণাম করলো, করে বলল, হ্যাঁ সরি একটু দেরি হয়ে গেল, এই বলে শট নেবে। বলছে এই আমার দিকে তাকিয়ে, আমাকে 5 মিনিট সময় দেবেন দিদি। আর হরদাকে বললো, হরদা আমাকে একটু 5 মিনিট সময় দেবেন। তো হরদা বলল, হ্যাঁ, কিন্তু কি হলোটা কি? হঠাৎ প্রোডাকশানের ছেলেকে ডেকে বললো, ভাই প্রোডাকশানের কে আছো, একটা বালতি করে একটু জল এনে দেবে। তো ছেলেটা নিয়ে এলো জল। হঠাৎ দেখলাম ওই রকম ফর্সা রং, বালতির জল এরকম 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 করে একটু দূরে জল ছেটাচ্ছে চোখের মধ্যে। আমিও বুঝতে পারছি না, হরদাও বুঝতে পারছে না। তখন মুছে টাওয়াল দিয়ে মুখ ইয়ে করে এসে বলল, হ্যাঁ এবারে শটটা নিন। বলতে বলতে আমি বললাম, তুমি ওরকম মুখে চোখে জল দিয়ে এলে কেন? বলল, না দিদি, আসলে এর আগের শটটাই হয়েছে কি, আমার মা মারা গেছে, সেই খবর এসছে। খবর পেয়ে আমি বাথরুমে বেসিনের সামনে হাউ হাউ করে কেঁদেছি, আমার চোখ মুখ লাল হয়ে গেছে। তারপরেই বেরিয়ে আপনার কাছে এখানে আসছি। তো ওটা ওই চেহারাটা না থাকলে তো এটা মিলবে না। সিনটা শেষ হলো, হরদাকে বলে এলাম, হরদা মিলিয়ে নিও, অনামিকা সাহা বলে যাচ্ছে যে এই ছেলে কোথায় যাবে, এই হিরো হবেই। এই বলছি যে এই হচ্ছে, কি বলবো, মানে ভাবনা, মানে ও একটা চরিত্র করতে গেলে ও যে কি ভাবনা ভাবে, বোম্বাও ভাবে, একেবারে দিনের পর দিন ভাবতে থাকে, আমি ওই জায়গাটা কি করব, ওই জায়গাটা কি করব। এটা সাধনা এক ধরনের, এত সহজে হয় না যতটা আমরা দর্শকরা ভাবি যে ও এটা তো এরকম হয়ে গেল। কিন্তু জানো, বোম্বার বদলা বলে একটা ছবি, ওটাও আমরা বাইরে করেছিলাম। বদলা ছবিতে একটা যায়, সেইটা ট্রোল হয়ে গেছিল। মুম্বাকে নিয়ে মজা করতো ফাংশনে কিছু লোক, কিছু ছেলেপুলে, ওই ডায়লগটা বলে। আমি চুরি করিনি, বিশ্বাস করো, আমি চুরি করিনি। মা বিশ্বাস করো, আমি চুরি করিনি। মা তুমি চুপ করে আছো কেন? মা বিশ্বাস করো, আমি চুরি করিনি। মা এটা তো ফেমাস। পদ্মশ্রী পাওয়ার পরে আজ তারা লজ্জিত। বুম্বা বলা, বুম্বার হাঁটা চলা, বুম্বার মতন স্টাইল করে এ করা, এইগুলো দেখাতো ফাংশনে এই গ্রামে। মিমিক্রি করতো। তাহলে চুরি করিনি, এই ডায়লগটা তো আজকে সে কোথায়, আর যারা মজা করেছে তারা কোথায় লুকোচ্ছে মুখ। আমার খুব খারাপ লাগতো, আমি ভাবতাম কেন এইগুলো করি বুম্বাকে নিয়ে। আরে ভালোটা দেখা না, আমি চুরি করিনি মা, ও যে ও একটু চিবিয়ে কথা বলে, কিন্তু সেইটা নকল করে সেটা মজা পাচ্ছ তুমি দর্শকের সামনে। সবার একটা সিগনেচার স্টাইল তো থাকবে, এবং উমাদের এটা একটা সিগনেচার স্টাইল বলতে 100 বার। তো সেটাই বলছি, জিতের তারপরে আক্রোশ বলে একটা ছবি করেছিলাম, ডাবল ভার্সন, উড়িয়া আর বাংলা। ঋতুপর্ণা ছিল বাংলার হিরোইন। তারপরে তো আপনার
এলো ঘাতক। ও তো ঘাতকের বেশিরভাগটাই ওর সঙ্গে খুব একটা ছিল না তো। বেশি তো আপনার আমার আর রজতা রজতা এই ওর তো দুজনেরই বেশি ছিল। ওদের পোর্শনটা একটু ইয়ে হয়, যার জন্য মানুষের ওদের কথা অত ওঠে না। ঘাতক মানেই বিন্দুবাসী। আর বিন্দুবাসী। কি ওই রজতাবর নামটা সামন্ত মশাই, সামন্ত মশাই। ওই ডায়লগটা। আরে বিন্দু মাসি যে কি খবর? আপনি তো আর এখন বিন্দু মাসির হাতের পান খেতে আসেন না, তাই বাড়ি বয়ে আপনাকে পান খাওয়াতে এলাম। সম্পর্কটা এখানেই শেষ করে দিলেন সামন্ত মশাই? এ তুমি কি বলছো মাসি? তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকে? আপনার সঙ্গে কথা বলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আপনি আধ্যাত্মিকতায়ও অনেকটা বিশ্বাসী, এবং আধ্যাত্মিকতার জার্নি নিয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাইবো, শুনতে চাইবো। আধ্যাত্মিকতা কি কি বলতে পারবো না আমি। আমার মা খুব পুজো টুজো করতেন ছোটবেলায়। আমাদের খুব সিংহাসন দিয়ে লক্ষ্মী সরস্বতী সব কিছু পুজো হতো, সেই থেকে বড় হয়েছি। কিন্তু আমার মা দীক্ষা নিয়েছিলেন যে মঠ থেকে, সেই মা খুব লাস্টের দিকে হরে কৃষ্ণ হরে রাম আর ওই মঠে টঠে যেতেন, তাই নিয়ে খুব বকাও খেত। বকা লাগাতাম, কেন এইসব করো, কেন ওখানে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম করছো। আর প্রায়ই সাধু সন্ন্যাসীরা আমাদের বাড়িতে আসতেন। তারপর আমার বিয়ে টিয়ে হয়ে গেলে আমি যখন শ্বশুরবাড়ি চলে এলাম, ঠিক অপোজিট। আমার শাশুড়িকে কোনোদিন আমি দেখিনি যে কোনো ঠাকুরের সামনে একটা ধূপ দিচ্ছেন, বা কোনো দিনও আমি দেখিনি কোনো মন্দিরে গিয়ে প্রণাম করছেন। এবং আমার শ্বশুরবাড়ি পুরো খ্রিস্টান বাড়ি বলতে পারো। আচ্ছা এরা বিদেশি স্টাইলে আচ্ছা তৈরি। হ্যাঁ, ওই পুজো আচ্ছা অত ঠিক আছে কতটা এমনি এই- না। ওই বাড়ির লোকেদের যে পুজো করা এ করা, আমাদের ঠাকুর ঘর আছে, সে ঠাকুর ঘরে আমার এক খুদ শাশুড়ি, তিনি শুধু গিয়ে পুজোটা দিতেন, আর কাউকে আমি কোনো দিন দেখিনি। কিন্তু এইভাবে অভ্যস্ত হয়ে আমি দেখলাম আমার বুকের ভেতরটা কেমন করছে। আমি বিয়ে হয়ে আসার সময় একখানা লক্ষ্মী ঠাকুরের ছবি নিয়ে এসেছিলাম। ছবিটাকে আমার ঘরের আলমারির কাচ সরিয়ে ওখানে রেখে দিয়েছিলাম, কিন্তু খেতেও দিতে পারতাম না, পুজোও দিতে পারতাম না, কারণ কেউ বাড়িতে মানে না ওই সব। শুধু নমো করতাম আর বলতাম আমি কোনো দিন পারবো তোমাকে আসনে বসাতে। দেখো ভগবানের কি ইচ্ছে, এখন আমার ভর্তি হয়ে গেছে ঠাকুরে ঠাকুরে। এবং বলতে পারো যে আমার জীবনে দুটো জিনিস এখন। আমার মেয়েকে ঈশ্বর যা চেয়েছিলাম তার 3 গুণ বেশি দিয়ে মানুষ করে হয়ে গেছে, সে সুখী হয়েছে। আর আমাকে ভরিয়ে দিয়েছেন আমার ঈশ্বরের, আমি দীক্ষিতা গৌড়ীয় মঠের, আমি রামকৃষ্ণ আমার গুরু। তো আমি বেদান্ত মঠে যাই, গৌড়ীয় মঠে যাই, এবং আমার যেটা মনে হয় এখন যে প্রত্যেকটা মানুষেরই একটা জিনিস, আমরা কিন্তু এখানে কেউ চিরস্থায়ী নই। আমরা যে মানুষ হয়ে জন্মেছি আমরা চিরস্থায়ী নই। আমাদের ভগবান পাঠিয়েছেন, যাও এই কটা দিন তুমি যাও, গিয়ে আনন্দ করো, যেভাবে তোমার মন চায় তুমি করো। কিন্তু মনে করতে হবে যে একজন ওপর থেকে বসে সব লক্ষ্য করছেন। তো সেই কেউ কি বলতে পারেন একবারের জন্য মনে হয় না যে এই যে মানুষের জন্মও হয়, ঠিক আছে জন্ম হয়টা আপনারা জানেন যে কিভাবে হয়, জন্মালো, কিন্তু মৃত্যুটা কেন হয়? কোনো লোকই কেন বেঁচে থাকে না? তাকে মরতে হবেই, 100 বছর হলেও তাকে মরতে হবে। তাহলে এটা ভাবতে গেলে ভাবতে হবে যে এটা একটা ঘটনা। তো সেই ঘটনাটা কি সেটা জানতে হবে। এবং গীতা মাঝে মাঝে আমি বাবা মায়েদের বলছি, যারা এই জেনারেশনের ছেলে মেয়ে, আপনারা এই জেনারেশনের ছেলে মেয়েরা গীতার মর্ম কি জানে না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করবো আজকে আমার আধ্যাত্মিকতার কথা, কারণ ওটা বলতে গেলে আমার অনেক কিছু বলতে হবে। পরমহংস রামকৃষ্ণ, উনি আমার সব।
উনি আমার ইষ্ট, উনি আমার আরাধ্যা, এবং ওনাকে বিশ্বাস করে উনি আমার গুরু হয়েছেন। ওনাকে আমি একটাই কথা বলি যে আমি জন্মও চাই না, মরণও চাই না, আমি চাই তোমার চরণে তুমি ধরে রাখো, চরণে আমাকে ঠাঁই দাও। মানুষ তো চায় যে আমাকে আরো বাঁচতে দাও, আরো টাকা দাও, আরো কিছু, এই যে ভগবানের কাছে চাওয়া চাওয়া, উনি খুশি হন না তাতে, চাইতে নেই। চাইবো কেন? মার কাছে সন্তান হয়তো গিয়ে আবদার করে, হ্যাঁ যাও সারদা মায়ের কাছে গিয়ে বলো, মা আমার তো মা নেই, আমি কাকে বলবো, তোমাকে বলছি, তুমিই তো জগৎ জননী, তুমি কোটি কোটি সন্তানের মা, তো তোমাকে বলে দিলাম, এবার তুমি যেটা ভালো বুঝবে করবে, তুমি তো মা। সারেন্ডার করতে হবে নিজেকে। তো এখনকার নতুন জেনারেশন আধ্যাত্মিকতায় অনেকটা এগিয়েছে, এবং সেই সঙ্গে আমি আর একটা কথা বলবো, আপনি ইন্ডাস্ট্রিতে 50 বছর হতে চলছে, তো এই নতুন অনেক জেনারেশন দেখলেন, একটার পর একটা জেনারেশন আসছে, এই নতুন জেনারেশনে কেউ অ্যাক্টিংয়ে আসতে চাইছে বা হিরো হতে চাইছে, বা তো তার জন্য কি শিক্ষা লাগবে, বা এখন অনেক ইনস্টিটিউটও খুলছে, তো এটা কি ম্যাটার করে যে সার্টিফিকেট থাকলেই ও অ্যাক্টিংয়ে চান্স পাবে বা কোনো একটা বড় সিনেমাতে কাজ পাবে, নাকি স্কিল থাকতে হবে, ওই ব্যাপারটা যদি একটু বলেন, কারণ অনেক নিউ জেনারেশন আসতে চায় হয়তো। দেখো, আমি আগে না এই ক্লাসে আমি পড়াতে যেতাম, তারপরে একদিন আমার খুব গন্ডগোল লাগলো যে একটা স্কুলে প্রচুর ছেলে মেয়েরা আসতো অডিশন দিতে, তারপরে অ্যাক্টিং শিখতে, কিন্তু তাদের কেউই কোনোদিন কোনো চান্স পাচ্ছে না। এবং পরবর্তী ক্ষেত্রে আমি কোথাও একটা জায়গা থেকে জানতে পারলাম প্রচুর টাকা এই বাবা মায়ের কাছ থেকে নেয় ছেলে মেয়েকে এই করানোর জন্য। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি আর কাউকে পড়াতে যাব না, কোনো জায়গায় কেউ ডাকলেও যাব না। কিন্তু ওই একটা জায়গায় আমি যাই, সানরাইজ, ও ছেলেটি মুসলিম, সুরজ ওর নাম, ও একটা ছবি করেছিল, সেই ছবিটা ও হিরো ছিল, আমি ওর মা হয়েছিলাম, সেই থেকেও আমাকে মা বলে ডাকে। ওর বিরাট এই গড়িয়াতেই ওর ইনস্টিটিউশন, সানরাইজ ইনস্টিটিউট, তো ও বললে আমি ফেলতে পারি না। তাও ধরো 6 মাসে 3 মাসে একটা সানডেতে হয়তো আমি যাই। আমি একটাই কথায় বাবা মাকে বলবো যে আপনারা ছেলে মেয়েকে নিয়ে টাকা পয়সা খরচা করে এই দৌড়ে দৌড়ে গিয়ে অডিশন দেওয়াচ্ছেন, এই ক্লাস করাচ্ছেন, এতে কি কোনো রেজাল্ট হচ্ছে? কোথাও নাকি প্রচুর টাকা। এক ভদ্রমহিলা আমার কাছে কেঁদে কেঁদে বলছিল তার হাতের বালা, তার গয়না বিক্রি করে সে জমা দিয়েছে। আমি প্রতিষ্ঠানের নামটা বলবো না। এটা শুনে আমার প্রচণ্ড খারাপ লেগেছে। আমি ভাবলাম কত রকম, এভাবে হয় না, অ্যাক্টিং এইভাবে শেখা যায় না বাবা, অ্যাক্টিং এইভাবে হয় না। সে দিয়ে গেল, যে এলো সেও টাকা পেল, তার ভাবলো যে আমি ঠিক আছে 1-2 ঘন্টা আমি নয় বকে দিলাম। আরে এই তুমি অডিশন দিতে এসছো, কী নাম বলো, কবিতা জানো, অ্যাক্টিংয়ের কোনো দিন করেছো? আচ্ছা তাহলে একটু দেখাও। সে যেখানে অ্যাক্টিং হয়তো দেখেছে একটু দেখিয়ে দিল, তার কি হলো, যাও বসো গিয়ে, আর একজনকে ডাকলো। অ্যাক্টিংয়ের এইভাবে অ্যাক্টিং হয় না, ও কি করে শিখবে? ভালো ভালো থিয়েটার, গ্রুপ থিয়েটার, বরঞ্চ পয়সাটা সেখানে ঢালুন, গ্রুপ থিয়েটারে জয়েন করে যাক। ভালো ভালো নাটক করলে অটোমেটিক্যালি ওর ভেতর থেকে এসে যাবে। তা নয় দৌড়ে দৌড়ে সেই অ্যাক্টিং স্কুল, তার পেছনে আমাকে নিয়ে গেল খড়গপুরে একটা ইনস্টিটিউটে। আমি জানতাম না যে ওটা অ্যাক্টিং স্কুল, আমাকে বলেছিল আমাকে সম্বর্ধনা দেবে। আমি সেই জন্য গিয়ে দেখলাম না, ওটা অ্যাক্টিং স্কুলেরই সম্বর্ধনা, আমাকে সম্বর্ধনা দিয়েছে, কিন্তু ওটা
অ্যাক্টিং কিছু ছেলে মেয়ে এসে নানা রকম কোশ্চেন করলো, একটু আমাদের শেখাতে আসবেন, মাসে একটা দিন, দিদি দিন। আরে পাগল না মাথা খারাপ? এইভাবে হয় না অ্যাক্টিং। আর আমার ক্লাস যারা কেউ যদি করে থাকে এই দর্শকের মধ্যে থেকে, তারা দেখেছো যে আমার শেখানোর কায়দাটাই আলাদা। আমি ওইভাবে একটু কবিতা বলো তো, এই তুমি গান জানো, আচ্ছা একটা গান গেয়ে দাও, এই তুমি যদি কোনো অ্যাক্টিং করে থাকো সেই অ্যাক্টিংটা আমাকে একটু দেখাও, তাতে কি বুঝবে? আর আমি যেটা বললাম যে অ্যাক্টিং করতে গেলে কতগুলো জিনিস করতে হবে, জানতে হবে। কি? লজ্জা, ঘৃণা, ভয়, 3 থাকতে নয়। লজ্জা থাকবে না, লজ্জা থাকলে হবে না অভিনয় করা। ঘৃণা, কারোর মুখ দিয়ে, যে হিরোটা দিয়েছে সেই হিরোর মুখ দিয়ে বাজে গন্ধ বেরোয়, তাকে সপাটে জড়িয়ে ধরতে হবে। অ্যাক্টিংয়ের সময় এরকম হলে হবে না, নষ্ট হয়ে যাবে। রোম্যান্টিক লুক দিতে হবে, তার গায়ে গন্ধ, রোম্যান্টিক লুক দিতে হবে। এইগুলো মন থেকে একদম সরিয়ে, তখন কিন্তু তুমি ওই চরিত্র, তখন তুমি নও। আর ভয় থাকলে তো হবেই না। ধক 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 যদি করে বুকের মধ্যে, তার রিফ্লেক্ট করবে তোমার মুখে। কাজেই অ্যাক্টিং ওইভাবে ক্লাস করে অ্যাক্টিং শেখা যায় না, সোজা কথা। এটা আশা করি দর্শকদের এই ইনফরমেশনটা এই খুব কথাটা ভালো আমি লাগবে। অন্য কোনো পডকাস্টে বলিনি। আজকে আচ্ছা। তুমি খুব সুন্দর কোশ্চেন করেছো। আমার মনের মধ্যে হতো, কারণ অনেক জায়গায় আমাকে ফাংশানে গেলে বলে, দিদি আপনি তো আগে ওখানে ক্লাস করাতেন, এখন আসেন না। আলো না রে, এখন আর সময় হয় না, বয়স হয়ে যাচ্ছে তো যাই না, এইসব বলে চলে আসি। কিন্তু আসল ঘটনা এইটা। খুব ইনফরমেটিভ জিনিস এটা, এটা জানা দরকারও, কারণ অনেকে ভাবে যে ওই ইনস্টিটিউশনে যাব, ওইখানে যাব, তারপরে চান্স পেয়ে যাব, তারপর হিরো হয়ে যাব, হিরোইন হয়ে যাব। তারপরে তো অনেক গল্প হচ্ছে, তারা নাকি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চায়। হ্যাঁ, যারা একটু গ্রামের দিকে থাকেন, মায়েরা বিশেষ করে, অনেক সময় জুনিয়র আর্টিস্টের মধ্যেও অনেক মায়েরা এসে আমাকে বলেছে, দিদি জানেন তো ওখানে আমি মেয়েটাকে ভর্তি করেছিলাম, 30,000 টাকা আমার কাছ থেকে নিয়েছে, কিন্তু এখনো একটাও কিছু করেনি। আর 30,000 টাকা আপনি দিয়ে দিলেন? বললো যে ওই রোলটা দেবে, ভালো রোল, কিন্তু এখনো পর্যন্ত আরম্ভই হয়নি। আজকে 1.5 বছর হয়ে গেছে। মানে এটা এক ধরনের কোথাও না কোথাও স্ক্যামও চলছে। আমি তো বলছি যে দেখো, শিল্পী হতে গেলে কেউ তোমাকে, এটা ভাত নয়, ভাত আর মাটন কষা দিয়ে তোমাকে মাখিয়ে আমি খাইয়ে দিলাম, তুমি গপ করে গিলে খেয়ে দিলে। এটাতে তোমাকে কাঁচা মাটনটাকে ধুতে হবে, কিভাবে কতটা নুন দিলে ঠিক হবে, কতটা হলুদ দিলে ঠিক হবে, আন্দাজটা তোমাকে করতে হবে। একদম। আমাকে বলেছিল যে ছবির কাজ হচ্ছে চোখের কাজ। চোখ, ঠোঁট আর মুখের মাসল মেন। কিভাবে শিখবে? আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে তোমার যদি মনে হয়, আমি কোনো রোম্যান্টিক ইয়াং এজের ছেলে মেয়ের কথা বলছি, তোমাকে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে, এবং তুমি নিজেই কিন্তু বুঝতে পারবে যে কোনটা আমার ভাল লাগলো। আর এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় অনেক নতুন হিরো হিরোইন বা আসছে আর্টিস্ট না, খুবই আসছে কম, না। এবং আসা উচিত। উচিত তো বটেই। আমাদের সময় কি হতো, একজন ছেড়ে আর একজন, কাকে নেবে, কোন হিরো ছেড়ে কোন হিরো? তখন এই যে বুম্বা চেটিয়া তখন করে যাচ্ছে, ফাট করে এসে গেল জিৎ হ্যাঁ। মাঝখান থেকে, তারপরেই চলছে চলছে ফাট করে এসে গেল দেব। তাহলে এখন কোথায়? ওই দেবের পর থেকে কোথাও যেন একটু আটকে গেছে। পুরো ইন্ডাস্ট্রি কেমন একটা হয়ে গেছে। না আছে প্রডিউসার ভালো, মানে আগে যেমন ভালো ভালো প্রডিউসার ছিল, তারা বাংলা ছবিকে তারা অন্তর থেকে ভালোবাসতেন বলেই কিন্তু বাংলা ছবি এত ভালো হতো। আর
কোথাও না কোথাও কি এই এই যে স্ক্যাম, এই যেটা আপনি বললেন, এটার জন্য কিন্তু অনেক প্রডিউসার হয়তো এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেটাও হতে হ্যাঁ, পারে। কারণ এখন দেখতে পাচ্ছে যে কোনো শিল্পী নিয়েই লাগছে না কোনো ছবি, কারণ সেই স্ক্রিপ্ট লেখার কেউ নেই। এখন যারা স্ক্রিপ্ট লিখছে তারা জানে না কি করে স্ক্রিপ্ট হয়। এখন দেখো নতুনদের মধ্যে কৌশিক গাঙ্গুলি ভালো ছবি করেন, সৃজিৎ ভালো ভালো ছবি করার চেষ্টা করেন, আর কি বলবো, শিবপ্রসাদ তো ওনার ওদের কথা আলাদা। ওই একটাই বাংলায় আছে ঘর ভাই, উইন্ডোজ। শিবপ্রসাদ এবং নন্দিতা, ঈশ্বর করুন ওরা আরো বড় হোক। আমি ওদের প্রোডাকশনে কাজ করার পর আমি ঠিক করেছিলাম যে আমি আর কোনো বাংলা ছবি করব না। কেন? ওরা শোনো না, ওরা যখন আমাকে ডাকবে আমি তখনই পাঠ করব, না হলে করব না। কেন বলো তো? এই 50 বছর হতে যাচ্ছে, সেই একজন শিল্পীর মনে এটা কেন হলো? কারণ আমি এত দীর্ঘ 10 বছর, কি হ্যাঁ 10 বছরই হবে, মানে করোনার আগের থেকে বলছি, তারপর থেকে আমি কোথাও গিয়ে হয়তো অভিনয়টা কিছু কিছু ছবিতে করেছি, কিন্তু মনের শান্তি পাইনি কাজ করে। খালি ভাবতাম যে একটা ভালো কাজ কবে পাবো, একটা ভালো ঘর কবে পাবো। তো ঈশ্বর আমার ডাক শুনেছেন। আমার শিবপ্রসাদ নন্দিতার ওখান থেকে প্রথম ডাক এলো ভানুপ্রিয়া ভূতের হোটেল। যদিও অন্যরকম গল্প বলে জানি না কেন ছবিটা এত ভালো হওয়া সত্ত্বেও খুব একটা ওদের যেরম ছবি চলে সেরম চলেনি। তারপরেই এলো শিবপ্রসাদ, ওটার ডিরেক্টর ছিল অরিত্র মুখার্জি, মানে শিবপ্রসাদের মামার ছেলে আর কি, মামাতো ভাই। আর শিবপ্রসাদ আর নন্দিতা রায়ের এই ফুলপিসি এডওয়ার্ডে আমাকে একটা চরিত্র দিয়েছে, ব্লকবাস্টার। মানে কি চলছে তুমি ভাবতে পারবে না। মানে আমি এরকম ওই শ্বশুরবাড়ি জিন্দাবাদের পরে হয়েছিল, আর বিন্দু মাসি তো ছাড়ো, ও তো হয়েছেই। আর তারপরে এই ফুলপিসি এডওয়ার্ডে, আরে বাজারে গেছি, মুখে মাস্ক লাগিয়ে গেছি, আমার গলা শুনে ওরা পেছনের লোকেরা বুঝতে পেরে গেছে। এখনই বলছিলাম না, বলছে, দিদি গলাটা কোথায়, ওটা তো পেলে আসেননি। ওটা গলাতে চিনতে পেরেছি, মাস্কটা খুলুন, আমরা কালকেই ফুলপিসি এডওয়ার্ড দেখে এসেছি। কি ভালো লাগে ভাবো। যে এই যে আমি ঠিকই করে নিয়েছিলাম যে শিবু যদি 1 বছর না ডাকে, 2 বছর না ডাকে, তাহলে কি বসে থাকবো? আবার ভাবলাম ঠিক আছে, যদি কাজ তো করতেই হবে, টাকাও তো দরকার, ঠিক আছে যদি দেখি ফাংশন টাংশন এটা সেটা দিয়ে চালিয়ে নিতে পারি তাহলে করব না। আর যদি দেখি না ঠিক আছে, ভালো চরিত্র, মোটামুটি ভালো ডিরেক্টর, ভালো প্রোডাকশন, তাহলে করব। নাহলে এখন তো শিবপ্রসাদ নন্দিতার ঘর তো আমি চাইলেই পাবো না। ওরা তো একদম ঠিক ঠিক ক্যারেক্টার ওয়াইজ ওরা চুজ করে। তো কাজেই সেইটা আমাকে ঈশ্বর কবে দেবেন আমি জানি না, কিন্তু হ্যাটস অফ, ওরকম ডিসিপ্লিন এবং ওই রকম আমি আমার জীবনে সেই পুরনো দিনে ডিরেক্টরদের কথা মনে করিয়ে দিয়েছে। ভাবতে পারো, শিবু অসাধারণ অভিনয় করে, ওর বহুরূপী আসছে পুজোতে। আর নন্দিতা রায় এই বয়সেও ভদ্রমহিলা, সারা রাত ইয়ের সামনে, আরে মনিটরের সামনে বসে, শিবু ওখানে শট নিয়ে বলছে, দিদি ওকে, ওকে হলে বলে দাও ওকে। আর যদি ওকে না হয়, কোথাও মনে হয়, বলে একটু এসো তো আমার কাছে। শিবু গেল, কি এলো, একটু চেঞ্জ করে আর্টিস্টকে বললো, রাইমাকে বা সমাপ্তিকে, বা আমাকে অবশ্য বলেনি, তো বললো যে এই জায়গাটা তুই এরকম করে কর, ওটা হলো ওকে, চিৎকার করে উঠলো। মানে আর কি পরিশ্রম করতে পারে। আর আরেকজনের কথা বলতে হয় উইন্ডোজের, সে হচ্ছে জিনিয়া সেন, যে স্ক্রিপ্ট রাইটার।
এই সব ছবির স্ক্রিপ্ট ও করে। ওকে আমি জিনিয়াস বলি, জিনিয়া ওর নাম। ও হচ্ছে আচ্ছা। শিবুর স্ত্রী। আচ্ছা, অসাধারণ স্ক্রিপ্ট করে। তাহলে তুমি ফুলপিসি এডওয়ার্ডটা পারলে দেখে নিও, এখনো চলছে কোনো কোনো হলে। আচ্ছা। তো 8 সপ্তাহ তো চলে গেল 8 সপ্তাহ হ্যাঁ। বাংলা ছবি এত বাংলা ছবি। এবং শিবু তো নিজেই বলছে ব্লকবাস্টার হয়ে গেল। এবং কোনো পরিশ্রমের ফল দেব আছে। নেই, জিৎ নেই, প্রসেনজিৎ নেই, কেউ নেই, বিনা হিরো ছাড়া, হিরোইন নাম করা ছাড়া একটা অন্য রকম গল্প। আমরা মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি ওরা 20 দিনের জন্য বুক করেছিল। ওই বাড়িতে থেকে আমরা শুট করেছি, ওই জমিদার বাড়িরই গল্প। 22 বছর পর এই আমাদের অর্জুন চক্রবর্তী, অত বড় অ্যাক্টার, 22 বছর পর ও অভিনয় করলো মেন চরিত্রে, জমিদারের। আর আমি একটা চরিত্র করেছি, কোনো গ্ল্যামার নেই, কোনো মেকআপ নেই, কোনো একটা পাকা চুল, আর আমি হাঁটা চলা আমার করেনি, সারাক্ষণ হুইল চেয়ারে। দেখো। একদম একদম এই ছবিটা দেখবো এবং দর্শককেও বলবো দেখতে। হ্যাঁ, দর্শকরা মনে হয় প্রায় সব দেখেছে। দেখে এই যার কাছেই যাচ্ছি সেই বলছে সত্যি সত্যি শ্বশুরবাড়ি জিন্দাবাদের পর আর ঘাতকের পর আমি এইরকম অ্যাপ্রিসিয়েশন, মানে রাস্তায় বেরোলে, দোকানে দাঁড়ালে, সে ফুলপিসি এডওয়ার্ড দেখলাম, খুব ভালো হয়েছে দিদি, এইটা বহুদিন পর শুনছি, আমার বুকটা ভরে যাচ্ছে। আবার হয়তো নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনার। দর্শককে বলবো, যেই বিন্দু মাসিকে আপনারা পর্দায় দেখে ভয় পান, সামনাসামনি যদি দেখেন তাহলে পুরো বিপরীত মনে হবে। আজকে কথা বলে যা বুঝলাম দিদির সঙ্গে খুব খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে যেন আরও এই 50 বছরে এই কয়েক ঘন্টার মধ্যে তো সম্ভব নয় পুরো স্টোরি বলা, পুরো কাহিনী বলা। তো যতটুকু শুনলাম মনে হচ্ছে আরও শুনি, কিন্তু সময়ের অভাব, তো দিদিরও কাজ আছে। তো আজকে আমরা এখানেই শেষ করব। অবশ্যই আগামী দিনে দিদির সঙ্গে আরও কাজ করার সুযোগ থাকলে অবশ্যই করব এবং দেখতে পাবেন। না না, আমার একটা অনুরোধ আছে, যে এই তোমরা যেটা এই যখন এটা দেখতে পাবে পাবলিক, তখন কমেন্টে লিখতে হবে যে অবশ্যই, এটা অনেকে লেখে না, আমি সন্ধ্যা রায়কে নিয়ে যেসব কথা বললাম, এগুলো কি ভালো লাগছে তাদের? আমি যেটা বলছি সেটা কি ভালো লাগছে? বা অন্য কোনো কোশ্চেন যেটা আমার কাছ থেকে দর্শক বন্ধুরা জানেন না, হয়তো জানতে চান, সেই রকমভাবে যদি কমেন্টে লেখেন তাহলে নয় আবার করব। নিচে কমেন্টে লিখুন আপনাদের কেমন লাগছে এবং আর কি জানতে চাইছেন দিদির কাছে। 50 বছরের ইতিহাস এই 1 ঘন্টাতে কভার আপ হয় না। তো আপনাদের ইচ্ছা থাকলে আমরা আবার একটা এপিসোড নিয়ে আসবো। তো দিদি আজকে এখানেই, হ্যাঁ, আবার দেখা হবে। খুব নিশ্চয়ই। ভালো লাগছে। অনেক বড় হও এবং আশা করি তোমার যে আশা, ডেফিনেটলি ঈশ্বর তোমার সহায় হবেন এবং তোমার মনের বাসনা পূর্ণ করবেন। আর তোমার এই পডকাস্ট কি যেন, পাত্রাজি পডকাস্ট। হ্যাঁ, পাত্রাজি পডকাস্ট, এই পাত্রাজিটা আমার মনে থাকছে না কেন ভাই, আপনাদের বলবো, পাত্র এসে যাচ্ছে, আমি পাত্রা, তো আমি ভাবছি পাত্রজি। পাত্র বাঙালিদের পাত্র। হ্যাঁ, তো ও যেটা করেছে নামটা খুবই ভালো, এরকম নামের নেই। সেই জন্য দর্শক বন্ধুদের কাছে এটাই অনুরোধ যে আপনারা কিন্তু পাত্রাজি পডকাস্ট এটা খুঁজে দেখতে হবে। খুঁজে দেখলে ভালো লাগলে তাহলে ও ভালো ভালো এরকম পডকাস্ট আপনাদের উপহার দেবে। ঠিক আছে, নমস্কার। অনেক ধন্যবাদ, আপনার আশীর্বাদ সবসময় থাকুক আমাদের উপর, আর চেষ্টা করব ভালো কিছু করার।